হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের হার্টনেস ডায়েরি চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। রাতে প্রচণ্ড ঝড় হয়েছে, সেটা বেলকনিতে গিয়ে বসতে পারে সুমনা। বেশ খানিকটা বৃষ্টির পানি জমেছে, তার সাথে আবার ফুলের টব থেকে মাটি পড়ে একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে। এসব দ্রুত পরিষ্কার করতে হবে। দোহাতে চোখ ডলে পুরোপুরি ঘুম তাড়িয়ে দিয়ে গা থেকে ওড়নাটা নামিয়ে রেখে হাতে একটা ন্যাকড়া নিয়ে শুরু করলো তার কাজ। পাক্কা 1 ঘন্টা ধরে সবকিছু ঠিকঠাক করলাম। এবার বেলকনিটা একদম ঝকঝকে চকচকে পরিষ্কার লাগছে। ঘরে এসে দেয়াল ঘড়ির দিকে তাকালো। 7:32 বেজে গিয়েছে, তবুও সামিনের ওঠার নামগন্ধ নেই। হয়তো শরীরের ক্লান্তিতে এত বেশি ঘুম হচ্ছে। সুমনা গিয়ে ফ্রেশ হয়ে এলো। এতক্ষণে সামিনের ঘুম ছুটে গিয়েছে। হুইল চেয়ারটা বিছানার কাছে টেনে ধীরে সুস্থে সামিনকে তুলে সেখানে বসিয়ে দিয়ে বলল। ব্যথা পেয়েছো? সামিন হেসে মাথা নাড়িয়ে বলল। হুম, একদমই না। সুমনা বিছানা গোছাতে গোছাতে বলল। তোমাকে আজ কোথায় নিয়ে যাব জানো? এক মুহূর্তে চোখ থেকে বোঝার চেষ্টা করলো আজকে কোথাও যাওয়ার কথা ছিল কিনা। না, তেমন তো কোনো কথা ছিল না। তো সামিন বলল। আজ তো কোথাও যাওয়ার কথা ছিল না, তার উপর আমার শরীরের এই হালচাল, আমি কোথাও যাচ্ছি না। আরে বাবা, ভয় পাচ্ছ কেন? আমি আছি তো নাকি? আমি তোমায় আমার ছোট্ট বাগানে নিয়ে যাব। তুমি বাগান করেছো, কিন্তু কোথায়? তোমার মাথায়। তাহলে আমি আমার মাথায় যাব কি করে? বিছানা গুছিয়ে কিছু জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো গুছিয়ে রেখে হাত দুটো ময়লা ঝাড়ার মতো ঝেড়ে হুইল চেয়ারটা ধরে বলল। এখানকার কাজ শেষ, এবার চলো। এই, তুমি নিজের চোখ দুটো বন্ধ করে রাখো তো। আমি যখন খুলতে বলবো তখনই খুলবে, তার আগে না। আচ্ছা, বন্ধ করছি। তোমায় দিয়ে বিশ্বাস নেই, দাঁড়াও। নিজের গায়ের ওড়নাটা দিয়ে সামিনের চোখ দুটো আলতো করে বেঁধে দিয়ে বেলকুনিতে নিয়ে এসে চোখ থেকে বাঁধন খুলে দিয়ে বলল। এই দেখো আমার ছোট্ট বাগান। সামিন চোখ দুটো খুলে পুরো বেলকুনি দেখতে লাগলো। কিছু কিছু ফুল ফুটেছে, সেগুলো দেখে একগাল হেসে বলল। মাশাআল্লাহ, তুমি তো একদম বেলকনির চেহারাটাই পাল্টে দিয়েছো। ভালো লেগেছে তোমার? শুধু ভালো বললে ভুল হবে, ভীষণ ভালো লেগেছে। সত্যি বলছি, আমার বউটা যেমন সুন্দর তেমনই তার বাগানটাও সুন্দর। আমার বউয়ের মনটা যেমন কমল সুন্দর, প্রত্যেকটা গাছের ফুলও ঠিক তেমনই। অনেক পাম দেওয়া হয়েছে, এবার তুমি বসো, আমি চট করে আসছি। এক দৌড়ে ওয়াশরুমে এসে ব্রাশ আর টুথপেস্ট নিয়ে গেল। সাবিনের হাতে ব্রাশ ধরিয়ে দিয়ে হাত দুটো উঁচু করতে কষ্ট হচ্ছে দেখে সুমনা ব্রাশ নিয়ে বলল। দেখি করো তো। সামিন হেসে করল। সুমনা তার কাজ শেষ করে মুখ ধুইয়ে মুছে দিয়ে বলল। এভাবে বসে থাকতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু তো হচ্ছেই। তাহলে ঘরে চলো। দাঁড়াও না, আর একটু থাকি। থাকো, আমি চা নিয়ে আসি। সুমনা সেখান থেকে রান্নাঘরে এলো। সাজেদা একা একা নাস্তা তৈরি করছেন। সাজেদার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল। তুমি একা এসব কষ্ট করছো কেন মা? তুমি বরং রেখে দাও, আমি তোমার ছেলেকে চা দিয়ে এসে করে নিব। সাজেদা একগাল হেসে উত্তরে বলল। আমার মেয়ে হঠাৎ এত বড় হয়ে গেল কি করে? মানুষ বয়সে ছোট হলেও পরিস্থিতি তাদেরকে বড় করে তোলে মা। ও বাবা, সত্যি আমার মেয়ে বড় হয়েছে। আচ্ছা, কি প্রয়োজন বলো তো আমায়? চা প্রয়োজন, চা। তোমার ছেলে চা খাবে। চা বসিয়েছি, একটু কষ্ট করে ছেঁকে নে না বাবা। ঠিক আছে, নিচ্ছি। তোমাকেও দিব মা। দিতে যখন চাইছিস তো দে। বাবা আজ কখন আসবে মা? দুপুর নাগাদ চলে আসবে। সাজেদাকে 1 কাপ চা দিয়ে সাবিনের জন্য 1 কাপ নিয়ে ঘরে এলো। চায়ের কাপটা সাবিনের হাতে দিয়ে তার চুলগুলো আছড়ে দিতে লাগলো। অপলকভাবে দেখছে সাবিন। হঠাৎ কিছু মনে পড়তেই দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। ভেজা একটা গামছা হাতে নিয়ে বেরিয়ে এলো। সাবিন অবাক সুরে বলল। ওটা দিয়ে কি হবে সুমনা? তোমার শরীর মুছে দিব। এক্ষুনি না রেখে এসো। বেশি কথা না বলে চুপচাপ বসে থাকো তো। শরীরে যত ক্ষতের দাগ আছে সেসব দাগে একটা ওষুধ লাগাতে হবে, তো তার আগে শরীর ভালোভাবে মুছে নিতে হবে। আগে তো এমন ওষুধ ব্যবহার করতে হয়নি। আজই প্রথম। গতকাল তোমায় যারা নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন বলেছেন এবার চুপ করো। যাই করো, আমার চা খাওয়া শেষ হবে, তারপর, এর আগে নয়। হাত থেকে গামছাটা রেখে ওয়ার্ড্রপ থেকে সাবিনের জন্য গেঞ্জি বের করলো। ঈদের মধ্যে সাবিনের চা খাওয়া শেষ।
বেসিনের অন্য পাশ দিয়ে উঠে একদম সামিনের পাশেই বসে আস্তে ধীরে গেঞ্জিটা খুলে দিল। পিঠের দাগগুলো দেখে কেঁপে উঠল সুমনা। সবচেয়ে দাগগুলোই ভয়ঙ্কর লাগছে। কতটা নির্দয়া হলে একজন মানুষ অন্য একজন মানুষকে এইভাবে আঘাত করতে পারে, কতটা হিংস্র হলে এমনটা করা সম্ভব। চোখ দুটো বন্ধ করতেই সব কিছু ভেসে উঠল চোখের সামনে। স্বামীনের সেই নিজেকে বাঁচানোর প্রচেষ্টা, ক্ষণে ক্ষণে ব্যথায় আটকে ওঠা, স্বামীনের সেই রক্ত মাখা মুখটা, বিধ্বস্ত চেহারায় মাটিতে লুটিয়ে পড়ে থাকা স্বামীনটা। বুকের ভিতর কেমন মোচড় দিয়ে উঠল। চটজল দিয়ে চোখের পাতা খুলতেই গাল বেয়ে দুপোটা নোনা পানি টুপ করে পড়ল। দেরি হচ্ছে বলে সামিন সুমনার দিকে ঘুরতেই দেখতে পেল সে চোখ বন্ধ করে আছে। কিছু বুঝতে না পেরে ওভাবেই তাকিয়েছিল সুমনার দিকে। তবে চোখ বন্ধ থাকায় ব্যাপারটা টের পায়নি সুমনা। একদম সুমনার মুখের কাছেই সামিনের মুখটা। দ্রুত গাল দুটো মুছে নিয়ে নড়ে চড়ে বসল সে। সামিন মুখ ঘুরিয়ে নিয়ে আগের মতো করেই বসল। সুমনা তার কার্যক্রম শুরু করলো। আলতু হাতে পিঠে মুছে দিতে লাগলো। সামিন গোলা খাকরি দিয়ে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, চোখ বন্ধ করে কি ভাবছিলে? কিছু না, তবে চোখে পানি কেন? এমনি। এসব করতে কষ্ট হচ্ছে তাই কাঁদছো? এই সমস্ত ভুলভাল কথাবার্তা বলে নিজেও দুঃখ পেও না আর অন্য কেউ দুঃখ দিও না। এই সামান্য কাজগুলো আহামরি কিছুই না যে আমি পারবো না বা আমার কষ্ট হবে। তাহলে কাঁদলে কেন সেটা বলো। সবকিছু তোমার জানার দরকার নেই। অবশ্যই আছে, কারণ এটা আমার অধিকার। তুমি যদি বলতে না চাও তবুও তোমায় বলতে হবে, নয়তো আমি ভেবে নিব প্রথমে যেটা বলেছি সেটাই ঠিক। পিঠে কতগুলো ক্ষতের দাগ। এতক্ষণ দুঃখগুলো ভেতরে চেপে রাখলেও সেটা আর সম্ভব হলো না। মাথা নিচু করে হু হু করে কেঁদে উঠল। বৃষ্টির ফোঁটার মতো টুপটাপ করে চোখ থেকে পানি পড়ছে। সামিন তার পায়ের জন্য পুরোপুরি ঘুরতে না পারলেও হালকা সুমনার দিকে ঘুরে বসে নিজের কাছে টেনে নিল। বুকের ভিতর তার মাথাটা শক্ত করে চেপে ধরে মৃদু হেসে সামিন বলল, আমি জানতাম এটাই হবে, কিন্তু তোমার ভেতরে দমিয়ে রাখা কান্নাটা বাইরে আনতে এভাবে বলেছি। কাঁদো, মন ভরে কাঁদো, তারপর দেখবে মনটা হালকা হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি কিন্তু একদম ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। তাই বলছি, এসব নিয়ে পরবর্তীতে মন খারাপ বা কান্নাকাটি করো না। তুমি নিজেই তো কাল মাকে বুঝিয়ে বললে, তাহলে আজ এমন করছো কেন? প্রশ্নের উত্তর দিল না সুমনা। মুখ তুলে চোখ দুটো মুছে নিল সামিন। কান্না থামিয়ে পুরো শরীর ভালো করে মুছে দিয়ে মলম জাতীয় একটা ওষুধ লাগিয়ে দিল। সাজেদার হাতে হাতে সমস্ত কাজ শেষ করে ডাইনিং টেবিলে নাস্তা দিয়ে দিল। সাজেদা আর সানিম খেতে বসল। সুমনা নিজে না খেয়ে সামিনের জন্য নাস্তা নিয়ে ঘরের দরজা পর্যন্ত এসেই থমকে গেল। হাত পা থরথর করে কাঁপতে লাগলো। সামিন মেঝেতে পড়ে আছে, ওঠার বহু চেষ্টা করেও উঠতে পারছে না। সুমনা হাতের প্লেটটা টেবিলের উপর রেখে দৌড়ে সামিনের কাছে এসে হাঁটু গেঁথে বসিয়ে তাকে উঠিয়ে বসালো। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়েছে, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। এক গ্লাস পানি এনে খাইয়ে দিয়ে সুমনা ভয়াতুর গলায় বলল, কিভাবে পড়ে গেলে তুমি? কোথায় কোথায় ব্যথা পেয়েছো? খুব লেগেছে তাই না? লেগেছে, তবে কম। একটা কল এসেছিল, ফোনটা নিতে যেতে চেয়েছিলাম আর অমনি এরকম হয়ে গেল। আমি তো তোমায় বলেছিলাম যে কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বলবে, যদি আমি কাছে না থাকি তাহলে ডাকবে, কিন্তু না, তুমি তো আমার কথাই শুনবে না। এই দেখো, এখন যদি গুরুতর কিছু হয়ে যেত তখন কি হতো বলো তো? আমার মনে হলো আমি পারবো, আর তুমি তো কাল থেকে ছোটাছুটি করছো। একজন মানুষকে এত বেশি চাপ দেওয়াটা এত ঠিক না। তুমি সব সময় একটু বাড়িয়ে বলো। ধীরে সুস্থে সামিনকে তুলে বিছানায় বসিয়ে দিয়ে খাবার খাইয়ে দিল। সুমনা খেয়ে ঘরে প্রবেশ করতেই সামিন বলল, মা আর সানিমকে ডেকে নিয়ে আসো তো। যাচ্ছি। সাজেদা কারোর সঙ্গে করে কথা বলছেন, তাই সুমনা তাকে বিরক্ত না করে সানিমের ঘরের দরজায় দাঁড়াতেই দেখতে পেল সানিম হাতে একটা ছবির মতো কিছু নিয়ে অপলক নয়নে দেখছে। সুমনা ওকে চোখে মেরেও বুঝতে পারলো না আসলে ওটা কি, বা ছবি হয়ে থাকলে সেটা কার ছবি। সুমনা হালকা গলা খাকড়ি দিতেই সানিমের হাতে থাকা জিনিসটা চট করে বালিশের তলায় লুকিয়ে ফেলল। সুমনা বিছানার কাছে গিয়ে প্রশ্ন করল, ওখানে কি লুকালি? সানিম থতমত খেয়ে উত্তর দিল, কোথায়? কিছু না তো। তোর হাতে কি ছিল? কিছুই তো ছিল না ভাবি। মিথ্যে বলিস না, কেবলই তো দেখলাম সাদা কাগজের মতো কিছু একটা। ওটা কাগজেই ছিল। দেখি তো কি কাগজ। তুমি দেখে কি করবে বলো? তোমার দেখার দরকার নেই, তুমি বরং ভাইয়ার কাছে যাও, ভাইয়া হয়তো তোমায় ডাকছে। সানিমের এমন প্রসঙ্গ পরিবর্তন করার ব্যাপারটা ভালো লাগলো না সুমনার, তাই সে ভ্রু কুঁচকিয়ে ধমকের সুরে বলল,
খুব শেয়ানা হয়েছিস না, ভালোই ভালোই আমাকে দেখা ওটা, নয়তো কিন্তু বাবা মা আর তোর ভাইয়া এনাদের সবাইকে বলে দিবা একদম। ভয় পেয়েছে সানিম। এর আগে সুমনা কখনোই তার সাথে এমন আচরণ করেনি, তাই ভয় এবং দুঃখের ওজনটা একটু বেশি বেড়ে গিয়েছে। বালিশের তলা থেকে সেটা বের করে সুমনার হাতে দিয়ে অসহায় চোখে তাকালো সানিম, কিন্তু সুমনা তা পাত্তা দিল না, কারণ সে ভালো করেই জানে এসব কিচ্ছু সত্যি নয়, সব সানিমের অভিনয় মাত্র। যা ভেবেছিল তাই হলো। এটা আসলে একটা ছবি, আর মুখটাও বেশ পরিচিত, তবে কোথায় দেখেছে সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। মিনিট দুয়েক ভেবে সানিমকে উদ্দেশ্য করে বলল, এটা পঞ্চম শ্রেণীর ছাত্রী মারিয়া? মাথা নিচু করে সানিম ছোট্ট সুরে বলল, হ্যাঁ ভাবি, কাউকে বলো না। এইটুকু বয়সে এইসবে না জানলে কি এমন ক্ষতি হতো বলতো? কি এমন বয়স হয়েছে ওর? মুখের দাঁতও এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে পড়েনি, অথচ প্রেম প্রীতি করে একদম উল্টাই দিচ্ছে। মেয়েটা খুব মিষ্টি দেখতে, তার মনটাও ভালো। ভালো খারাপ বোঝার মতো পর্যাপ্ত বয়স তোদের এখনো হয়নি, বুঝলি? তুমিও তো ছোট ভাবি, কিন্তু তবুও ভাইয়ার সাথে তোমার বিয়ে হয়েছে। আর আমি তো সামান্য একটু পছন্দ করি মারিয়াকে। এখন কথা হচ্ছে তোকে আর মারিয়াকে নিয়ে অযথাই আমাদের টেনে আনছিস কেন এখানে? তোর ভাইয়ার সঙ্গে আমার কোনো রকম পরিচয় ছিল না, আমাদের বিয়েটা হঠাৎ করেই হয়েছে, এবং যা কিছু করণীয় সেসব বড়রাই করেছে। এইসবের মধ্যে আমি কোনোভাবে যুক্ত ছিলাম না। তুই যদি চাস আমি এই ব্যাপারটা কাউকে না জানাই, তাহলে এগুলো বাদ দিয়ে দে। এবার চল, তোর ভাইয়া ডাকছে। আমি শুনবো তোমার কথা, কিন্তু তুমি ভাইয়াকে বলো না। ভাইয়া যদি জানতে পারে তবে আমার গায়ে চামড়া থাকবে না। চিন্তা করিস না, জলদি আয়। ছবিটা বিছানার উপর রেখে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল সুমনা। সাজেদার ঘরে এসে তাকে সঙ্গে করে নিয়ে সামিনের কাছে এলো। গতকালেই সেই ব্যাগগুলোর দিকে দেখিয়ে দিয়ে সামিন বলল, ওখান থেকে লাল ব্যাগটা খোলো। সুমনা তার কথা মতো গিয়ে ব্যাগটা খুলতেই কিছু প্যাকেট দেখতে পেল। সামিনের দিকে তাকাতেই সে বলল, প্যাকেটের গায়ে নাম লেখা আছে, দেখে যাও। প্রথম প্যাকেটটাই সানিমের নাম লেখা, তাই সেটা তার হাতে দিয়ে দ্বিতীয় প্যাকেটটা বের করলো। সেটা ছিল সাজেদার। তার হাতে দিয়ে তৃতীয় প্যাকেটটা বের করলো। এটা রফিকুলের জন্য রেখে দিলেন। শেষমেশ দুটো প্যাকেট ছিল, একটা ফারজানার আর একটা ময়নার মায়ের। ব্যাগ ফাঁকা, সুমনার জন্য কিছুই নেই, তবে তার জন্য সুমনার মনে বিন্দু মাত্র আক্ষেপ নেই। ব্যাগটা গুছিয়ে রেখে দিল। সাজেদা সামিনের দিকে তাকিয়ে বললেন, কি হলো? এটা শামিন? সবার জন্য নিয়ে এসেছিস, কিন্তু সুমনার জন্য নয় কেন? উপস মা, একটু মাথায় ছিল না সুমনার কথা। সময় কম ছিল, তাই তাড়াহুড়ো করে কিনতে হয়েছে। এর মাঝে সবার কথা মাথাতেই আসেনি। সবার কথা বলতে? সবার জন্য তো ঠিকই এনেছিস, শুধু বাকি সুমনা। রেগে আগুন হয়ে গিয়েছেন সাজেদা। সুমনা একগাল হেসে গিয়ে সাজেদার গলা জড়িয়ে ধরে বলল, ও মা, রেগে কেন যাচ্ছ বলো তো? তোমার ছেলে তো ওখানে কাজে গিয়েছিল, কাজের চাপে মনে নাও থাকতে পারে, তাতে কি হয়েছে বলো? এক ড্রয়ার ভরা চকলেট আর এক আলমারি ভরা পুতুল, এতেই তো আমি ভীষণ খুশি। সাজেদা তার হাতের প্যাকেটটা সামিনের সামনে রেখে গম্ভীর গলায় বললেন, তুই যাই বলিস, ব্যাপারটা আমার মোটেও ভালো লাগেনি, আর এটা আমার প্রয়োজন নেই। চলে যাওয়ার জন্য এক পা বাড়িয়েছেন সাজেদা। অমনি খপ করে সামিন তার হাত ধরে হেসে বলল, আরে মা, তোমাদের কি আদৌ এটা বিশ্বাস হয় আমি সবার জন্য কিছু আনবো? একজনকে বাকি রেখে ওর জন্যও এনেছি, কিন্তু এই ব্যাগে জায়গা হয়নি, তাই আমার লাগেজে করে এনেছি। সাজেদা লম্বা শ্বাস ফেলে বললেন। কিছুক্ষণ কথাবার্তা বলে যে যার নিজ নিজ ঘরে চলে গেল। রবিকুল্লা ফিরেছেন বিকালে। যদিও তার ফেরার কথা ছিলেন দুপুরে, কিন্তু পথঘাটে অতিরিক্ত যানজট থাকায় সেটা সম্ভব হয়নি। রবিকুল্লা এসে বেশ খানিকটা সময় সিঁড়ির কাছে বসেছিলেন। সুস্থ ছেলেকে হঠাৎ এই অবস্থায় দেখিয়ে খুব দুঃখ পেয়েছেন তিনি। মেজর কল করেছেন, সামিন তার সাথে কথা বলছে। সুমনা ড্রয়িং রুমে এসে সাজেদার চুলে তেল দিয়ে দিচ্ছে। সামনের কথা শেষ হতেই সুমনাকে ডাকলো। খুব জরুরি না বলে এখানকার কাজ শেষ করে ঘরে এলো। তাকে দেখেই সামিন বলল, পড়াশোনা বলতে কি কিছু নেই তোমার? কাল স্কুলে যেতে হবে, মনে আছে? যাব না। যাবে না মানে? আগামী কিছুদিন যাব না। কিন্তু কেন? তোমাকে এভাবে রেখে যাওয়াটা ঠিক হবে না। এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, মা আছে তো তোমার সাথে। মা একা সামলাতে পারবে না। খুব পারবে। সবসময় তোমার কথাই যে শেষ কথা হবে সেটা নয়। আমি যাব না বলেছি, তার মানে আমি যাব না। জেদ করছো কেন সুমনা? কারণ এছাড়া তুমি মানবে না। আচ্ছা যাই হোক, তুমি লাগেজে দেখো তোমার জন্য কিছু আছে। লাগেজ থেকে সামিনের সমস্ত কাপড় বের করে গুছিয়ে রাখলো।
একদম নিচের দিকে বড় একটা প্যাকেট, সেটা খুলতেই খুশিতে ডগ মগিয়ে উঠল সুমনা। 6টা শাড়ি, সাথে অনেকগুলো চকলেট। এগুলো দেখে যেন সুমনার খুশির সীমা ছাড়িয়ে গেল। শামিন মুচকি হেসে বলল, তুমি চাইলে এখান থেকে একটা শাড়ি পরতে পারো। কিন্তু আমি তো এখনো শাড়ি পরা শিখিনি, আর সেভাবে সামলাতেও পারি না। তবুও পরো না। আসলে আমার খুব ইচ্ছে করছে আমার পুতুলটাকে শাড়িতে দেখতে। তাহলে মায়ের কাছ থেকে পরে আসি। এসো। কোনটা পরবো? সাদা রঙেটা। সুমনা সাদা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ বের করেই সোজা সাজেদার কাছে এসে পরিয়ে দিতে বলল। তিনি সঙ্গে সঙ্গে খুব যত্নে পরিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, কারোর নজর যেন না লাগে। প্রতিউত্তরে একগাল হাসল সুমনা। নিজের ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালো। ল্যাপটপে কাজের ফাঁকে ফাঁকে এক নজর করে দেখছে শামিন। মাঝখানে শীতে করে খোপা করলো। সামনের দুপাশে কিছু চুল বেরিয়ে আছে। চোখে গাঢ় করে কাজল দিল, ঠোঁটে সুতো মেরিল, কানে বড় বড় ঝুমকো, আর হাতে কিছু কাচের চুড়ি। ব্যাস, সুমনার সাজগোজ সম্পূর্ণ। আয়নার সামনে থেকে গিয়ে শামিনের পাশে দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকতে দুটো মুখ কাছে হলো। শামিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। দেখো তো কেমন লাগছে। সুমনা সোজা হয়ে দাঁড়ালো। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সুমনার দিকে তাকাতেই আটকে গেল শামিনের চোখ। এটা পড়ি নাকি মানুষ ভেবেই কুল কিনারা পাচ্ছে না সে। এত অল্প সাথে কি করে একজন মানুষকে এতটা সুন্দর লাগতে পারে। পা থেকে মাথা পর্যন্ত পরখ করে দেখে বলল, মাশাআল্লাহ, আমার ঘরে এটা কি মানুষ নাকি কোনো হুরপরি? সুমনা হো হো করে হেসে বলল, আমি শেওড়া গাছের পেতনি? মোটেই না, আমার বউটা পৃথিবীর সবচেয়ে সুন্দরী। সত্যি বলছো তো? একদম। ধন্যবাদ। শুধু ধন্যবাদ? ড্রয়ার খুলে একটা চকলেট বের করে শামিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধন্যবাদ, সাথে চকলেট। এভাবে খাবো আমি? তাহলে কিভাবে খাবো? যেভাবে খেতে চাইবো সেভাবে কি খাওয়াবে? অবশ্যই, শুধু বলো তুমি। ঠিক আছে, তুমি তাহলে ওপাশ দিয়ে আমার পাশে বসো। শাড়ির কুচি ধরে বিছানার উপর উঠে শামিনের গা ঘেঁষে বসতেই শামিন কিছুটা চকলেট ভেঙে সুমনার মুখের ভেতরে ভরে দিয়ে দুষ্টু হেসে বলল। আমি ওখান থেকে খাবো। সুমনা ভ্রু কুচকে নিল, তবুও শামিন অবাধ্য হয়ে বলল, না না, আমি কিচ্ছু শুনবো না, আমি ওখান থেকেই খাবো। এটাতে থুতু লেগে গিয়েছে তো। তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ধরো। এই একদম না, হাত দিয়ে ধরা যাবে না। তাহলে কিভাবে দিব? আমি শুধু জানি হাত লাগানো যাবে না। কাঁচামচো করছে সুমনা। কি করে দিবে, মুখের চকলেটটাও তো শেষ হয়ে যাচ্ছে। সুমনাকে চিন্তিত হতে দেখে শামিন মিটিমিটি হাসছে। কয়েক মুহূর্ত বাদে ধোয়াতে আলতো করে শামিনের গাল দুটো ধরে নিজের দিকে টেনে আনলো। অদ্ভুতভাবে হার্টবিট বাড়তে শুরু করলো। দুটো মুখ খুব কাছাকাছি। একজনের নিঃশ্বাস নেওয়ার শব্দ অন্যজন শুনতে পাচ্ছে। এতটা কাছাকাছি তারা আর কখনো আসেনি। এই প্রথম তারা একে অপরকে নিয়ে উদ্ভট কিছু চিন্তা করছে। ঘোর লেগেছে দুজনের। তারা যেন দুজন দুজনকে চুম্বকের মতো কাছে টানছে। হালকা ঠোঁটের পরশ পেল। কেঁপে উঠল সুমনা। এই কাঁপুনি খুব করে টানছে শামিনকে। ঠোঁট জোড়া অনবরত থরথরেই কাঁপছে। সেটা বেশ উপভোগ করছে শামিন। এতটা কাছে আসাতে নিজেকে সামলে উঠতে পারল না। দখল করে নিল কাঁপা কাঁপা ঠোঁট জোড়া। সুমনাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরল। দোহাতে খামচে ধরল শামিনের গেঞ্জি। এমন সময় দরজায় টকা দিয়ে বসল কেউ। তৎক্ষণাৎ সুমনাকে ছেড়ে দিয়ে নিজেকে ঠিক করে নিল শামিন। এতক্ষণ যা হলো তা ভেবে লজ্জায় মাটির নিচে চলে গেল সুমনা। লাফিয়ে বিছানা থেকে নেমে শাড়িটা ঠিক করে দিয়ে মুখী হয়ে দাঁড়ালো। শামিন গলা খাকারে দিয়ে বলল, দেখো তো স্যার এসেছেন কিনা, আজ তার আসার কথা ছিল। সুমনা মাথায় ঘোমটা টেনে হুড়মুড়ে যেতে লাগলো দরজার দিকে। এদিকে শামিন ঠোঁট কামড়ে হেসে মনে মনে বলল, আল্লাহ, এটা কি করে ফেললাম আমি? শামিনের অনুমানে ঠিক ছিল। স্যার এবং তার সঙ্গে দুজন এসেছেন। তারা শামিনের ঘরেই বসেছেন। তাদের জন্য চা নাস্তা বানিয়ে সুমনার হাতে পাঠিয়ে দিলেন সাজেদা। রফিকুল্লাহ, সাজেদা, সানিম, সুমনা সবার সঙ্গেই পরিচয় করিয়ে দিল। রফিকুল্লাহ খানিকক্ষণ বসে তাদের সঙ্গে গল্প করেছেন। এবার তাদের একা ছেড়ে দিয়ে ড্রয়িং রুমে এসে বসল। সুমনা একা এক কোণে বসে গালে হাত দিয়ে ভাবছে, কি হয়ে গেল এটা? এরপর থেকে কি করে তার চোখে চোখ রাখবো? এখন তো অনেক মানুষ ছিল, কিন্তু একা কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবো? ছি, আমি এতটা খারাপ কবে হলাম? আমিও নাকি বাজে একটা ব্যাপারের সাথে জড়িয়ে গেলাম।
নিয়মিত রাতের আধার ফুরিয়ে ভোরে আলো ফুটছে। সময়ের সাথে হারিয়ে যাচ্ছে জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত। হারিয়ে যাচ্ছে জীবনের সবটুকু জুড়ে থাকা কিছু মানুষ। একটু একটু করে বিলীন হয়ে যাচ্ছে সুখ, সুখের দিন। কেউ আপনজন হারিয়ে হাউমাউ করে কেঁদে উঠছে। আবার কেউ নতুন কোনো অতিথি পেয়ে অতি আনন্দের সাগরে ভেসে বেড়াচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়ায় দীর্ঘদিন অসুস্থ ছিলেন ময়নার স্বামী লুৎফর। অবশেষে আজ পৃথিবীর সকল ম্যাদ ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। লাশের দুপাশে দুটো ছোট্ট পরি বসে বাবা হারানোর বেদনায় হাউমাউ করে কাঁদছে। কিছুতে থামানো যাচ্ছে না তাদের। অনেকেই নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। রফিকুল্লাহ তার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে এসেছেন। রফিকুল্লাহ আর সাজেদা চেয়ারে বসে আছেন। মাঝে মাঝে সাজেদা উঠে গিয়ে ময়না এবং তার মাকে সান্ত্বনা দিচ্ছে। সামিন, সানিম দু ভাই সবার হাতে হাতে টুকটাক কাজ করছে। শোভনা সেই বাচ্চাদের সামলানোর বিশেষ চেষ্টা করছে, তবে তাদের লাশের পাশ থেকে উঠানো সম্ভব হচ্ছে না। সামিন তার কাজ শেষ করে এখানে এসে দাঁড়ালো। শোভনা তাকে দেখতে পেয়ে নিজের জায়গা থেকে উঠে এসে সামিনের হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ওইদিকে চলো না, দেখো না ময়নাপার পিচি মেয়ে দুটো খুব করে কাছে, কারো কোনো কথা শুনছে না। তুমি একটু চেষ্টা করে দেখো না, যদি ওদের ওখান থেকে সরাতে পারো। দেখেছো, ওদের কিন্তু অতটা বোধ বুদ্ধি হয়নি, দুনিয়া চিনতেই শুরু করেনি, তবুও এটা বুঝতে পেরেছে যে তাদের বাবা নামক ছায়াটা দুনিয়া ছেড়ে। আমার খুব দুঃখ হচ্ছে ওদের জন্য। কি হবে এরপর ওদের? কে দেখবে ওদেরকে? আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দিবেন। চলো ওইদিকে গিয়ে দেখি। মেয়ে দুটো যমজ। সামিন গিয়ে মাটিতে হাঁটু গেঁথে বসে ওদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ, কাঁদছো কেন তোমরা? তোমরা এভাবে কাঁদলে বাবা খুব দুঃখ পাবে, সেটা কি জানো? তোমরা তো তোমাদের বাবাকে খুব ভালোবাসো, তবে তাকে দুঃখ দেওয়াটা কি ঠিক হচ্ছে বলো? সাবিয়া, লামিয়া, তাদের দুজনের মধ্যে সামিয়া 2 মিনিট এর ছোট হলেও সাবিয়ার চেয়ে সে একটু চঞ্চল বেশি। কথাবার্তা থেকে শুরু করে সব দিক থেকেই এক ধাপ এগিয়ে। সামিনের কথা শুনে সামিয়া কান্না থামিয়ে চোখ মুছে বলল, আমি আর আপু বাবাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সবাই বলা বলি করছে আমাদের বাবা আর কখনো আমাদের আদর করবে না, মজা কিনে দেবে না, তার জন্য বেশি কান্না পাচ্ছে। আচ্ছা আঙ্কেল, তুমি বলো, বাবাকে কখনো আমাদের আদর না করে আমাদের ছেড়ে থাকতে পারবে? কখনো না। তোমরা দেখবে কিছুদিন পর তোমাদের ঠিকই তোমাদের বাবা চলে আসবে। তবে যে সবাই বলছে বাবা আর আসবে না আমাদের কাছে। তারা দুষ্টুমি করেছে বাবা। কিন্তু বাবাকে সবাই এত ডাকাডাকি করছে, তবু বাবা সাড়া দিচ্ছে না কেন? তোমার বাবার সামান্য একটু অভিমান হয়েছে সবার উপর, এই জন্য কথা বলছে না। কিন্তু আমরা তো বাবাকে বকিনি আঙ্কেল। একটা ছোট্ট বাচ্চার প্রশ্নের উত্তর দিতেই বিপাকে পড়ে গেল সামিন। একের পর এক মিথ্যে বলতো বিবেকে বাজছে তার। এবার কি বানিয়ে বলবে বুঝতে পারছে না। একটুখানি দৌড়িয়ে দাঁড়িয়েছিল সুমনা। সামিনকে চুপ থাকতে দেখে সে এগিয়ে এসে বলল, হয়তো বড়দের সাথে মনোমালিন্য হয়েছে, তুমি ওসব ছেড়ে দাও। আচ্ছা, তোমার কি খিদা পেয়েছে? তোমাদের দুজনের মুখ দেখে তো বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে তোমাদের পেটের ভেতর ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। সত্যি আমার খুব খিদে পেয়েছে আন্টি, কিন্তু কেউ কিছু খেতেই দিয়েছে না। আমি মাকেও বলেছিলাম, তবে সে শুনিনি। তাহলে চলো আমরা কিছু খেয়ে আসি। আচ্ছা। সাবিয়াকে সামিন কোলে নিল আর সামিয়াকে নিল সুমনা। গ্রামাঞ্চলে সচরাচর দোকানপাট দেখা যায় না। যদিও 2-1টা দোকান দেখা যায়, তবে সেখানে ভালো কোনো খাবার দাবার পাওয়া যায় না। পিসিদের কথাই বাড়ি থেকে 10 মিনিটের মতো পায়ে হেঁটে এলো। ছোট্ট একটা দোকান দেখতে পেয়ে এগিয়ে গিয়ে দোকানের উদ্দেশ্যে সামিন বলল, আপনার দোকানে সবচেয়ে দামি যেটা খাবার আছে সেটা দিন, তবে হ্যাঁ, বাচ্চারা খাবে, ভালোভাবে দেখে বুঝে দেবেন। দোকানের সামনে টঙের উপর কিছু মানুষ বসে আছেন। তারা সামিনের কথা শুনে অবাক হলেন। তাদের মধ্য থেকে একজন মহিলা সামিয়াকে জিজ্ঞেস করলেন, কে সামিয়া, তোর সাথে এরা কে? শুনলাম তোর বাবা মারা গেছে, তাহলে তুই এখানে কেন? বাপ মরে যাওয়ার সাথে সাথে এইসব, তা তোর মার কি হয়েছে? মহিলাটার কথার ধরন দেখে রেগে গেল সামিন। দুটো মন্দ কথা শোনাতে পেছন ফিরে তাকালো, কিন্তু তার কিছু বলার আগেই সুমনা বলতে শুরু করলো, আমরা যেহেতু ওদের সাথে আছি, তার মানে আমরা অবশ্যই ওদের আত্মীয় হব, তাই না? আর আপনি একজন মুরব্বি হয়ে কি করে এই ছোট্ট মেয়েটাকে এই কথাটা বললেন? আপনার মনে কি মায়া হলো না একটু? ওরা ছোট মানুষ, এত সব আমাদের মতো বোঝে না, তাই ওদের এসব বলেও তো কোনো লাভ নেই।
এ মেয়ে, খুব তো ফটফট করে কথা বলো। হ্যাঁ, তুমি কি জানো এটা আমাদের বাড়ি? তোমার সাহস তো কম না, বড় না আমাদের বাড়িতে এসে আমাকেই কথা শোনাচ্ছ? এটা আপনার বাড়ি নাকি অন্য কারো বাড়ি সেটা জানার একদমই ইচ্ছে নেই আমার। আপনি একটু ভালো করেও তো বলতে পারতেন। তুমি আমাকে ভালো মন্দ শোনানোর কে রে? মহিলাটা তেড়ে এসেছেন সুমনার দিকে। সামিন সুমনাকে সরিয়ে দিয়ে মহিলার সামনে দাঁড়িয়ে রাগান্বিত গলায় বলল, যা করতে যাচ্ছেন তা ভেবে চিন্তা করতে চাচ্ছেন তো, নাকি হুটহাট এমন কিছু করে বসার অভ্যাস আছে? এটা আপনার বাড়ি বলে সবাই কিনে নেননি। সাহস হয় কি করে আমার স্ত্রীর দিকে তেড়ে আসার? আমি তোর বইয়ের চুল ছিঁড়ে ফেলবো, সামনে থেকে সরে যা তুই। এবার রক্ত যেন মাথায় চড়ে বসলো। রাগের সোয়াল শক্ত হয়ে গেল। এর মধ্যে একটা ছেলে দৌড়ে এসে চট করে সামিনের সামনে দাঁড়িয়ে থাকা সেই মহিলাকে টেনে সরিয়ে নিয়ে অপরাধের সুরে বলল, মাফ করবেন ভাই, আসলে ওনার মাথায় একটু সমস্যা আছে। যখন তখন যে কোনো মানুষকে যা খুশি বলে দেয়, এমনকি তাদের গায়ে পর্যন্ত হাত তুলে বসে। নিমিষেই রাগ ঘোলে পানি হয়ে গেল। এটা কি হলো? একজন মানসিক রোগীর সাথে এই ব্যবহার করা ঠিক হয়নি, কিন্তু সেও তো এমন সব কথাবার্তা বলেছে সুস্থ মস্তিষ্কে মানুষজনের মতো, তাই রাগটা করা হয়েছিল। মহিলাকে পরখ করে দেখে শান্তভাবে সামিন লোকটার উদ্দেশ্য বলল, ওনাকে চিকিৎসা করিয়েছিলেন? সামান্য দিনমজুরের কাজ করে পুরো সংসার চালিয়ে হয়ে ওঠে না মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। আপনার মা হন? জি। বিয়ে করেছেন? না। তবে যে সংসারের কথা উল্লেখ করলেন? ঘরে অসুস্থ বাবা হাঁটাচলা করতে পারে না, মা সেও তো একজন পাগল, তার উপর বড় বোন আছে তার মেয়ে নিয়ে। আপা সুস্থ ছিল তাই গ্রামবাসীর সাহায্যে তাকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু তার একটা মেয়ে হওয়ার কিছু মাস পর থেকে সেও মায়ের মতো হয়ে গিয়েছে। সেজন্য তার শ্বশুরবাড়ির সবাই আপাকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তারা কখনো কোনো খোঁজখবর নেয় নাই, কিন্তু আমার তো বোন, আমি কি করে তাদের এড়িয়ে চলি বলুন? বাবা মা বোন সব কিছুই তো আমার, তাই তো আমি এড়িয়ে চলতে পারি না। সামিন লম্বা একটা শ্বাস ফেলে বলল, পড়াশোনা করেছেন? এখনো করছি, সপ্তাহে একদিন কলেজে যাওয়া হয়। ড্রাইভিং লাইসেন্স আছে বা কোনো অভিজ্ঞতা? ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বড় হয়ে গাড়ি চালাবো। যখনই বড় কোনো গাড়ি দেখতাম তখনই বলতাম এই গাড়িটা আমি চালাবো। তখন একটু একটু করে তখন বুঝতে শিখলাম, তখনই পরিবারের হাল কাঁধে চাপলো। আমি যদি আপনাকে ছোটখাটো একটা চাকরি দেই তাহলে কি করবেন চাকরিটা? চাকরিটা তো অবশ্যই ঢাকায় হয়, তো এখানে এভাবে সবাইকে রেখে আমি কি করে চলে যেতে পারি? কেন রেখে যাবেন? সবাইকে সঙ্গে নিয়ে তারপর খাবেন। ওখানে গিয়ে সবাইকে ভালো চিকিৎসা করানো যাবে, এমনও হতে পারে তারা সুস্থ হয়ে যাবে। আপনি যদি চান তাহলে আসতে পারেন। ছেলেটা কিছুক্ষণ ভেবে চিনতে বলল। ঠিকানা? সামিন দোকান থেকে একটা সাদা কাগজ আর একটা কলম নিয়ে লিখে দিল ঠিকানা। ওয়ালেট থেকে কিছু টাকা নিয়ে ছেলেটাকে দিয়ে বলল, এটা গাড়ি ভাড়া হিসেবে রাখুন। যদি আপনার বুঝতে বেশি অসুবিধা হয় তবে এক কাজ করতে পারেন, ময়নার মায়ের সঙ্গে যেতে পারেন। চেনেন তো ময়নার মাকে? জি, সাবিয়া সামিয়ার নানি হন তিনি। কারেক্ট, তিনি আমাদের ওখানেই থাকেন, আপনি তার সাথে আসতে পারেন। জি ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সামিন মুস্কি হেসে বাকিদের সঙ্গে নিয়ে চলে এলো। এখানকার সমস্ত কার্যক্রম শেষ। দূর দূরান্ত থেকে আসা আত্মীয় স্বজনেরা চলে গিয়েছে। সুমনা সামিয়া দুজনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রফিকুল্লাহ ময়নার মায়ের হাতে কিছু টাকা দিয়ে বিদায় নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। গাড়ি কাছে এসে সবাই দাঁড়ালো। এর মধ্যে সামিন রফিকুল্লাহর উদ্দেশ্যে বলল, বাবা, তোমার হাতে তো সময় নেই, তাই বলছি তুমি আর মা ঢাকায় ফিরে যাও। আমরা সুমনাদের গ্রামে যাব ভেবেছি। বিয়ের পর একদিন গিয়েছিলাম, তাও আবার মাত্র কয়েক ঘন্টার জন্য। এরপর দেশের বাইরে যাওয়া, 3 মাস অসুস্থ থাকা, সব মিলিয়ে তো আর যাওয়া হলো না। এদিকে আবার আমার ক্যাম্পে ফেরার সময় ঘনিয়ে এলো, তাই আমাদের যাওয়া উচিত। এতে মা ভীষণ খুশি হবেন। রফিকুল্লাহ খুশি হয়ে বললেন, ঠিকই বলেছো আফা, খুব খুশি হবেন তোমাদেরকে দেখতে পেয়ে। আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় নেই। যাই হোক, সাবধানে যেও তোমরা। আর এখান থেকে তো কাছেই আছে, তবে আমাদের অনেকটা পথ যেতে হবে, তাই এখনই রওনা দিতে হবে। ঠিক আছে বাবা, দেখে শুনে যাও, কেমন? রফিকুল্লাহ একগাল হেসে গাড়িতে চড়ে বসলেন। সাথে তাও কিছু কথা বলে তিনিও রফিকুল্লাহর পাশে বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট করল। সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে সামিন দ্রুত গাড়িটা স্টার্ট করল, যাতে গিয়ে পৌঁছাতে এত বেশি রাত না হয়। সানিম সামনে সামিনের পাশেই বসেছে। পেছনে সুমনা একাই বসে মেয়ে দুটোর কথা ভাবছে।
কি মায়াবী চোখ, মুখে মধুর হাসি সবসময় লেগেই থাকে। মেয়ে দুটো একটু বেশি মায়াবী, কেন জানি কাঁদলে আরো দ্বিগুণ বেশি সৌন্দর্য বৃদ্ধি পায়। একবার ওদের দেখলে ভুলে যাওয়া অসম্ভব, বিশেষ করে সামিয়া। সে তো তার কথাই মানুষকে বড্ড মায়ায় ফেলে দিতে জানে। তার আন্টি বলা, পাকাপাকি কথা বলা সবই কানে বাজছে। চলতে চলতে হঠাৎ থেমে গেল গাড়ি। সুমনার চোখে সবে মাত্র এক চিমটি ঘুম এসে বাধা বেঁধেছে। এর মধ্যে গাড়ি চলা বন্ধ হলো। মুখে বিরক্তির শব্দ করে চোখ দূরে বুঝেই সুমনা প্রশ্ন করল, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, বারবার গাড়ি দাঁড় করাচ্ছ কেন? পেটে কি মোচড় দিয়ে উঠছে নাকি? সুমনার কথা শুনে শামীম সানিম ভ্যাবাচাকা খেয়ে দুজন দুজনের দিকে চেয়ে আছে। সানিম দরজা খুলে বলল, ভাবির হয়তো আরও জার্নি করার ইচ্ছে হয়েছে, আমি পারবো না আর, তাই আমি এখন গিয়ে সোজা ঘুম দেব। তোমরা ঘুরে এসো ভাইয়া। চট করে সুমনা চোখ মেলে আশপাশটা পরখ করে দেখিয়ে হেসে বলল। ও, আমরা চলে এসেছি। শামীম তার উত্তরে বলল, না না, ঘুমাও, আমরা তো গাড়ি স্টার্টই করিনি। আমি আমার বাড়ি খুব ভালো করেই চিনতে পারি, বুঝলে? ও আচ্ছা, আগে তো জানতাম না। সাবিনের কথায় পাত্তা না দিয়ে দরজা খুলে সুরসুর করে নেমে গেল। গাড়িটা ঠিকঠাক জায়গায় রেখে প্যাকেটগুলো হাতে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়ল। বিভোর ঘুমে তলিয়ে আছেন ফারজানা। ঘুমের ঘরে স্বপ্ন দেখছে ভেবে উঠছেন না তিনি। মিনিট পাঁচেক দাঁড়িয়ে রইল, একটু পরপরই কড়া নাড়ছে, তবে দরজা খোলার নাম নেই। সানিমের ঘুম পেয়েছে, বারবার এদিক সেদিক দুলছে, তার উপর মশার কামড়। একদম বিরক্তিকর ব্যাপার। হাত দিয়ে মশা তাড়াতে তাড়াতে সানিম বলে উঠল, আন্টি হয়তো ঘুমিয়ে গিয়েছেন, চলো আমরা গাড়িতে গিয়ে ও ঘুমাই। সানিমের মাথায় একটা সাপোর্ট দিয়ে সামিন বলল, গাড়ির চেয়ে যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে শুয়ে পড়, আরাম পাবি। তাড়াতাড়ি ডাকো না, আমার খুব ঘুম পেয়েছে। তো শুয়ে পড়। এবার সামিন ফোনটা বের করে ফারজানার নাম্বারে কল দিল। কয়েকবার কল বাজার পর সজাগ হলেন ফারজানা। ঘরের আলো জ্বালিয়ে ফোনটা হাতে নিয়ে ভয়ে ঘাবড়ে গেলেন। দ্রুত কলটা রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বললেন, কি হয়েছে শামিন? এত রাতে কল করছো কেন? সমস্যা হয়েছে বাবা? ঠিক আছো তুমি? আর বাকি সবাই ঠিক আছে তো? এতটা উত্তেজিত আপনার শরীরের জন্য ভালো নয় মা। আমরা সবাই একদম ঠিক আছি। আপনি কষ্ট করে একটু উঠে দরজাটা খুলে দিন, আমরা বাইরে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হলো। ফারজানা ফোনটা রেখে তাড়াহুড়া করে উঠে দরজা খুলে দিলেন। এতদিন পর মাকে দেখে লোভ সামলাতে পারল না সুমনা। মাকে জড়িয়ে ধরে শান্তি অনুভব করছে। সবাইকে দেখে তো ফারজানা একদম আকাশে উঠে গিয়েছেন। তাদের ভেতরে যেতে দিয়ে দরজা আটকে দিয়ে ড্রয়িং রুমে এসে বসলেন। ফারজানা গিয়ে সানিমের পাশে বসিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমরা যে আসবে একবারও তো বলনি আমায়। আসলে আন্টি, আমরা চেয়েছিলাম আপনাকে চমকে দিতে, তার জন্য বলা হয়নি। তাহলে এত রাতে করেছো কেন? এদিকের পথঘাট ভালো নয়, আল্লাহ না করুক যদি কোনো বিপদ হয়ে যেত। সামির মৃদু হেসে বলল, ব্যাপারটা হচ্ছে মা, আমরা বাবা মা সহ আমাদের এক পরিচিতদের বাড়িতে এসেছিলাম। সেই গ্রামটা এখান থেকে কাছেই আছে। বাবার অল্প সময়, তাই বাবা মা ঢাকায় ফিরে গেছে, আর আমরা এখানে এসেছি। আমার ছুটি ছিল যতদিন পর্যন্ত আমি সুস্থ না হব, আর এখন আমি সুস্থ, তাই আমার ছুটিও শেষ, এই জন্য এসেছি ঘুরতে। খুব ভালো করেছো বাবা, আমি যে কি পরিমাণে খুশি হয়েছি তা তোমাদের বলে বোঝাতে পারবো না। মুচকি হাসলো সামিন। ফারজানা উঠে দাঁড়ালো, তা দেখিয়ে সামিন বলে উঠল, কোথায় যাচ্ছেন না? এই তো তোমাদের জন্য হালকা নাস্তা বানিয়ে আনছি। তার প্রয়োজন নেই মা, বেশি রাত হবে যে নেই, কিছু খাবার নিয়ে এসেছি, আপাতত এতেই চলবে। তাহলে হাত মুখ ধুয়ে এসো। সবাই উঠে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। এদিকে ফারজানা সব কিছু তৈরি করে রেখেছেন। সবাই মিলে গল্প করতে করতে খাওয়া শেষ করে নিজ নিজ ঘরে শুতে গেল। একটানে এতগুলো দিন সামিনকে জড়িয়ে ধরে তার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে এসেছে। এখন তাকে ছেড়ে একটা রাত ঘুমানো ভাবতেই পারে না সে। রোজকার নিয়ম, সামিন তাকে বুকের মধ্যখানে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিবে আর গল্প শোনাবে, তবেই সে ঘুমাবে, এর আগে নয়। আজও ব্যতিক্রম কিছু হয়নি। সামিন তার কার্যক্রম চলমান রেখেছে। এদিকে সুমনা দুচোখ বুঝে অনুভব করছে পুরো ঘর জুড়ে নীরবতা বিরাজ করছে। কোথাও কিঞ্চিত পরিমাণে শব্দ নেই। তার উপর সুমনা নিশ্চুপ। এটা তার কাছে মোটেও ভালো লাগছে না। তাই সে নিজেই ছোট্ট সুরে নরম গলায় বলল, পাখি, ঘুমিয়েছ? কিছু বলছো না যে? ভাবছি, কি ভাবছো? তুমি যখন কাজে চলে যাবে তখন আমায় কে ঘুম পাড়িয়ে দেবে? রোজ রাতে আসবো, তারপর তোমায় ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাব।
মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ আমায়? এছাড়া তো আর কিছু করার নেই পাখি। আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না। আর মাত্র কয়েকটা মাস অপেক্ষা করো, তারপর থেকে আমি রোজ আমাদের বাসা থেকেই কর্মস্থলে যাব। কাজ শেষে আবার বাসাতে ফিরবো। জলদি করো সেটা। আচ্ছা সুমনা, তোমাকে একটা প্রশ্ন করব। করো। রাগ না করে শান্তভাবে উত্তর দিবে। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? নড়ে চড়ে উঠল সুমনা। রাগ করতে বারণ করা হয়েছে, নয়তো সে বেশ রাগ দেখাতো। চুপ করে রইল সে, মুখে কোনো কথা নেই। আর থাকবি বা কী করে? সে নিজেই তো বুঝতে পারছে না যে টান ঠিক কিসের জন্য। স্বামীর উত্তর না পেয়ে বলল, হ্যাঁ না কিছু আশা করেছিলাম, কিন্তু তুমি তো নিশ্চুপ হয়ে রইলে। আসলে আমি বুঝতে পারি না কিছু, তবে হ্যাঁ, তোমার অনুপস্থিতি আমায় খুব দুঃখ দেয়। আমি ভালো থাকার হাজারটা চেষ্টা করেও ব্যর্থ হই। আমার চারদিকে সব পরিপূর্ণ থাকলেও কোনো কেন যেন আমি নিজেকে একদমই শূন্য মনে হয় আমার। আমি জানি না কেন আমার এমন লাগে যে আমার কেউ নেই দুনিয়াতে, আমি একাই বসবাস করি। বিশ্বাস করো, মাঝে মধ্যে আমার না দম বন্ধ হয়ে আসে, তখন তোমায় খুব মনে পড়ে আমার, জানো। একগাল হেসে শক্ত করে বুকের সাথে চেপে ধরে কপালে একটা চুমু খেয়ে বলল, ব্যাস, আর কিছু বলার প্রয়োজন নেই, কারণ এতেই আমার অশান্ত মনটা প্রশান্তিতে ভরে উঠেছে। সুমনা মুচকি হেসে আবারও চুপ রইল। স্বামীর কিছু একটা ভেবে বলল, সেদিনের মতো চকলেট খেলে কেমন হবে বলো তো? বেশ খানিকটা লজ্জা মিশ্রিত গলায় সুমনা বলল, জানি না কিছু। লজ্জা পাচ্ছ তুমি? তাহলে কি আমি ধরে নেব তুমি এতে সম্মতি দিয়েছো? না, এইসব ভালো কাজ না। তাহলে কি ভালো কাজ শুনি? আমি জানি না কিছু। তাড়াতাড়ি বড় হয়ে যাও তো, তোমাকে যে অনেক ভালোবাসার বাকি। এত ভালোবাসতে হবে না, ঘুমাও। রাত হলে কি তোমার ভূতে পায় নাকি? না, আমাকে সুমনা পায়, কিন্তু আমি তাকে পাই না। মাথা খারাপ হলো নাকি বলো তো? এত কিছু জানি না, শুধু তুমি তাড়াতাড়ি সবটা বুঝতে শিখলেই হবে। আমি অবুঝ নই, সবকিছু বুঝতে পারি। তুমি আসো না কেন? কাছেই তো আছি। এজন্যই বলেছি বড় হতে। আর যদি তুমি বড় হতে, তাহলে আমার কথাটার আসল মানে বুঝতে। যা বলার সরাসরি বললেই হয়, এভাবে মানে রেখে কথা বলে কেউ বুঝতে পারবে না। আমি তোমাকে আমার কাছে চাই। বারবার সেই একই কথা। আচ্ছা, আমি তো তোমায় জড়িয়ে ধরে আছি, তবুও কেন কাছে চাই করছো বলো? আরে এটা না, ধুর, বুঝবা না। তাহলে কোন কাছে? আচ্ছা বুঝলাম, তারপর অত কাছে গিয়ে কি হবে? ভালোবাসাবাসি হবে। তারপর সেই ভালোবাসা থেকে কি হবে? ছোট্ট হাত পা, নাক মুখ, চোখ মুখ নিয়ে আমাদের কাছে ভালোবাসার সাক্ষী আসবে। এত পেঁচিয়ে কথা কেন বলো? আচ্ছা সোজা সাপটা বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসবো, তারপর আমাদের ঘরে একটা ছোট্ট বাবু আসবে। সুমনা বুঝতে পেরে গলা খাঁকড়ে দিয়ে বলল, বেশি কথা না বলে ঘুমাও তো, অনেক রাত হয়েছে। তাতেই তো ভালো। আমি কিন্তু চলে যাব এখান থেকে। স্বামীন হো হো করে হেসে বলল, আচ্ছা ঘুমাও, আর কিছু বলবো না। দুচোখের পাতা বুঝে গেল, প্রচণ্ড ঘুম পেয়েছিল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যেন স্বামীনে ঘুমিয়ে গিয়েছে। রাত হয়েছে অনেক, তার উপর সারাদিনের ক্লান্তি সব মিলিয়ে অনায়াসেই ঘুম চলে এলো। তার জন্য বেশি কষ্ট করতে হলো না তাদের কারোরই। টিনের চালে বৃষ্টির টুপটুপ ফোঁটা পড়ার শব্দটা মারাত্মক রকমের সুন্দর। শুধু তাই নয়, এই শব্দটা পরিপূর্ণ ঘুম হতে সাহায্য করে, দুটো নির্ঘুম চোখকেও ঘুমাতে বাধ্য করে। মনের ভিতর অদ্ভুত এক প্রশান্তি কাজ করে। সেই গভীর রাত থেকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছিল। রাতের আধার কাটিয়ে ভোরের আলো ফুটেছে, তবুও যেন বৃষ্টি থামার নামই নেই। যদিও এতে একদমই মন্দ লাগছে না, কেননা এই বৃষ্টির কারণে পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। বাইরে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। অল্প কিছুক্ষণ আগেই ঘুম ভেঙেছে সামিনের। জানালা খুলে প্রকৃতির এমন অপরূপ দৃশ্য দেখে মনটা ফুরফুর হয়ে গেল। পরনে কালো রঙের ট্রাউজার আর গায়ে স্যান্ডো গেঞ্জি, হাতের কাছে একটা গামছা পেয়ে গলায় ঝুলিয়ে হাতে ব্রাশ নিয়ে দরজা খুলে বাইরে বারান্দায় এলো। এখান থেকে বৃষ্টিটা খুব করে অনুভব করা যাচ্ছে। বারান্দায় বেশ বড় সড়ো একটা বেঞ্চ বসানো হয়েছে। সেখানে গ্রামের কিছু মুরব্বীরা এসে বসে, জিরান গল্পগুজব করেন। কখনো আবার মাঠে কাজ করতে আসা মানুষগুলো এখানে এসে বসেন। আর একটা ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই বাড়িটার একপাশে বিশাল আকারের উঁচু কৃষ্ণচূড়ার গাছ। হালকা বাতাস এলে এদিক সেদিক দুলতে দেখা যায়। কি যে মনোমুগ্ধকর দৃশ্য! আহা, দেখলেই মন প্রাণ ঝুরিয়ে যায়। অসংখ্য ফুল মাটিতে লুটিয়ে পড়ে আছে, তবু যেন তাদের সৌন্দর্যের কমতি নেই। মুহূর্তটা খুবই সুন্দর।
তবে একা একা উপভোগ করাটা একদম ভালো লাগছে না। সামিন ফিরতি ঘরে এসে সুমনাকে ডাকলো। এই সুমনা ওঠো। সুমনা ওঠার বদলে গায়ে ভালো করে কাঁথা মুড়িয়ে অন্য পাশে ঘুরে গেল। সামিন হাত ধরে টানতে শুরু করলো, তবে সেদিকে খেয়াল নেই তার। গায়ের উপর থেকে কাঁথা সরিয়ে নিতেই হাতের কাছে ওড়না পেল, সেটা দিয়েই কাঁথার কাজ চালিয়ে দিল সুমনা। সামিন দাঁড়িয়ে ভাবতে লাগলো এবার কি করা যায়। সময় নষ্ট না করে পাজা খুলে তুলে নিল তাকে। সুমনা ভয়ে হাত পা নাড়াচ্ছে আর মুখে অদ্ভুত শব্দ করছে। ঘর থেকে বারান্দায় এলো, এর মধ্যেই সুমনা চোখ মেলে নিজেকে সামিনের কোলে আবিষ্কার করলো। সেই সাথে প্রচণ্ড রেগে গেল। বেঞ্চের উপর সুমনাকে বসিয়ে তার পাশেই সামিন বসে লম্বা একটা শ্বাস নিয়ে বলল, আহ কি শান্তিপূর্ণ পরিবেশ। সুমনা ভ্রুকুচকে সামিনের দিকে তাকিয়ে বলল, তোমার শান্তির জন্য তুমি আমার শান্তিটা কেন কেড়ে নিলে তার উত্তর দাও আগে। আমি আবার কি করেছি? আমি এখানে নিয়ে এলো কে? আমি নিয়ে এসেছি। তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? আরে বাবা, এত সুন্দর একটা সকাল কোথায় উপভোগ করবে তা না, মরা মুরগির মতো ঘুমাচ্ছ। তৎক্ষণাৎ সামিনের দিকে ফিরে চোখ রাঙিয়ে নাক ফুলিয়ে বলল, আমি মরা মুরগির মতো ঘুমাই? তা নয় তো কি, কতবার কতভাবে তোমায় ঘুম থেকে ডেকে তুলতে হয় তার কোনো ধারণা আছে তোমার? তোমার এত ঠেকা কেন আমি ঘুম থেকে তোলার? তো প্রয়োজন হলে ডাকবো না? না, ডাকবে না, আমার ঘুম ভাঙবে, তারপর যা কিছু বলার বলবে, বুঝতে পেরেছো? সামিন চোখ উল্টে বলল, এসেছে মহারানী, তার ঘুম ভাঙিয়ে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। যাবেই তো 100 বার যাবে। তুমি আমাকে এখানে আনলে কেন? হ্যাঁ, যেখান থেকে নিয়ে এসছো সেখানে রেখে এসো ঝটপট। চুপচাপ এখানে বসে থাকো। আমি বসবো না। তাহলে দাঁড়িয়ে থাকো। না, আমি চলে যাব। পা দুটো ভেঙে গলায় ঝুলিয়ে দিব, এই যে আমি যেভাবে গামছা ঝুলিয়েছি। সুমনা রেগে মেগে উঠে চলে যেতে চাইলে হাত ধরে হাসকে টান দিয়ে একদম সামিনের কোলে বসিয়ে নিল। হাত ছেড়ে দিয়ে দু হাতে সুমনার কোমর জড়িয়ে ধরে তার পিঠের উপর মাথাটা রেখে হেসে বলল, এবার যাও তো দেখি। উসফুস করছে সুমনা। এভাবে বসে থাকা যাচ্ছে না। দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ো আমায়। তোমার এত ক্ষমতা তো পারলে ছাড়িয়ে যাও। ছাড়বো না। চিৎকার করব কিন্তু আমি। করো, তাতে আমার কি। চিৎকার করবে সে সময় সামিন হাত দিয়ে সুমনার মুখ চেপে ধরে বলল, মাথায় কি বুদ্ধি শুদ্ধি এক ফোঁটাও নাই নাকি? তুমি ছেড়ে দিচ্ছ না কেন আমায়? আচ্ছা ছেড়ে দিব, তবে একটা শর্তে। কিসের শর্ত? বাইরে যে ফুলগুলো পড়ে আছে সেখান থেকে সবচেয়ে ভালো ফুল যেটা, সেটা কুড়িয়ে এনে আমার হাতে দিবে। ঠিক আছে, ছাড়ো। ছেড়ে দিলে বাটপারি করবে না তো? সবাইকে নিজের মতো ভেবো না, আমার স্বভাবে কোনো বাটপারি নেই, বুঝলে? হাত ধরে সরিয়ে নিল সামিন। ওড়নাটা মাথায় পেঁচিয়ে বাইরে এলো। খুঁজে খুঁজে সব থেকে ভালো ফুলটা হাতে নিয়ে দৌড়ে এসে সামিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এবার হয়েছে? সামিন হাত দুটো গুটিয়ে রেখে বলল, এভাবে না। তাহলে কিভাবে? বলো, আমি তোমাকে ভালোবাসি। এত নাটক করতে পারবো না তো। উফ, তোমার যদি নিতে ইচ্ছে হয় নাও, তাহলে নইলে আমি গেলাম। এটা কিন্তু পুরাই চিটিং হচ্ছে সুমনা। তুমি বলেছিলে ফুলটা আমার হাতে দিবে, সে যে করেই হোক। তুমি কিন্তু তখন এরকম কিছু উল্লেখ করনি। তখন করিনি, এখন করছি। এবার ফটাফট বলে ফেলো। আচ্ছা, আমি তোমায় ভালোবাসি না, কিন্তু তুমি জোর করেছো বলে বলছি। আমি ভালোবাসি তোমায়। এত কিছু তো বলতে বলিনি আমি। আমি ভালোবাসি তোমাকে। মুখের ভঙ্গি এমন কেন? মুচকি হেসে সুন্দর করে বলো। সুমনা বিরক্ত মুখে কৃত্রিম হাসি টেনে বলল, আমি তোমাকে ভালোবাসি। সামিন একগাল হেসে ফুলটা নিজের হাতে নিয়ে বলল, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। এবার গিয়ে ফ্রেশ হও, কিন্তু হ্যাঁ, বিছানার ধারে কাছেও যাওয়া যাবে না। সুমনা মুখ ভার করে চলে গেল। সামিন কয়েক মুহূর্ত সেখানে বসে ঘরের ভেতরে এসে দেখতে পেল আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে সুমনা। ভালোভাবে পুরোটা ঘর খেয়াল করলো, সবকিছু একদম গুছিয়ে পরিপাটি করে রেখেছে। সামিন মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। চুলোয় সবার জন্য চা বসিয়ে দাঁড়িয়ে আছে সুমনা। হঠাৎ রান্না করে কারো উপস্থিতি টের পেয়ে পিছন ফিরল। সামিন ভ্রু নাচিয়ে বলল, কি করছো এখানে? দেখতে পাচ্ছ না ঘুমাচ্ছি? আমি তো দেখছি তুমি শুয়ে আছো। ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। তার কথায় পাত্তা না দিয়ে ভেতরে ঢুকে প্রত্যেকটা ডিব্বা দেখতে লাগলো। সুমনা আগাগোড়া কিচ্ছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি খুঁজছো তুমি? আমায় বলো, আমি বের করে দিচ্ছি। যা খুঁজছিল তা পেয়ে গিয়েছে। সুমনার পাশ থেকে একটু বড় সড়ো একটা পাত্র নিয়ে তার জায়গায় গিয়ে দাঁড়িয়ে গলায় ভাব টেনে বলল,
তোমার এত পাকনামি করার কোনো প্রয়োজন নাই, আমি একাই সব পারবো। ওকে? সুমনা নিজের জন্য এক কাপ চা হাতে নিয়ে বেঞ্চি কেটে রান্নাঘর থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে এসে বসে পড়ল। পাত্রে পরিমাণ মতো চাল আর হাতের কাছে যত রকমের ডাল পেয়েছে সেসব অল্প অল্প করে দিয়েছে, উদ্দেশ্য খিচুড়ি পাকানো। বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে যেন মনে বড্ড আক্ষেপ রয়ে যায়। সব উপকরণ সামনে বের করে রেখে যে পাত্রে খিচুড়ি রাঁধবে সেটা চুলোয় চড়িয়ে দিল। আস্তে ধীরে প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে ঢেকে দিল। ফ্রিজ থেকে ইলিশ মাছ, কিছু আলু, বেগুন, পটল বের করে মেঝেতে পিড়ি পেতে বসে কাটতে শুরু করলো। সুমনা দরজার আড়ালে লুকিয়ে দেখছে সামিনের কার্যক্রম। নিজেকে আড়ালে রাখলেও সামিনের নজর থেকে একদমই সে আড়াল হতে পারেনি। দরজার দিকে তাকাতেই মেঝেতে তার ওড়নার একটা অংশ পড়ে থাকতে দেখে মুচকি হেসে বলতে শুরু করলো। চোরের মতো লুকিয়ে দেখছো কি ভাই? তোমার ওড়না মেঝেতে পড়ে আছে, আমিও দেখছি যে, তাই। ভেবাচেকে খেয়ে গেল সুমনা। নিচের দিকে তাকিয়ে দেখলো আসলেই ওড়নাটা মেঝেতে পড়ে আছে। দ্রুত পিছিয়ে গেল। এখন সামনে যাওয়াটা মোটেই ঠিক হবে না। সাবিনের কথা শুনে হাসি পাচ্ছে খুব, সেই সাথে নিজের উপর রাগও কম হচ্ছে না। সুমনা তার মায়ের ঘরে গিয়ে মাকে ডেকে তুলে বসালো। ফারজানা ব্যাপারটা বুঝতে না পেরে তড়ি ঘড়ি করে বললেন, কি হয়েছে মা? আমার এভাবে ডেকে তুললি কেন? কিছু হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? শামিন, ঠিক আছো তো? সবকিছু ঠিক আছে মা, রান্নাঘরে গিয়ে দেখো পণ্ডিতটা কি করছে। পণ্ডিত ঘরে এলো কি করে? দরজা তো আটকানো ছিল। হায় আল্লাহ, সব কিছু নষ্ট করে ফেলেছে, তাই না? আরে মা, সেই পণ্ডিত না, তুমি গিয়ে দেখে এসো। ফারজানা ধীরে সুস্থে বিছানা থেকে উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। পেছন পেছন সুমনা যাচ্ছে। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এবার একে একে আলু, বেগুন, পটল, ইলিশ মাছ কড়কড়া করে ভাজতে শুরু করল। দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগলেন ফারজানা। মিনিট দুয়েক শুধু দেখেই গেলেন। ধীরে পায়ে সামনের পাশে দাঁড়িয়ে একগাদা হেসে বললেন, রান্না কি শেষ রাঁধুনি বাবা? সামিন ডান দিকে তাকিয়ে একটুখানি লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, এই তো মা, ভাজাগুলো হয়ে এসেছে প্রায়। খামখা তুমি এসব করতে গেলে কেন? আমায় বললেই তো আমি রেঁধে দিতাম। আপনি তো রোজই রাঁধেন মা, আমি একদিন রাঁধলে তেমন কিছু হবে না। আর কি বলবো, যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি জলদি। আচ্ছা যান। ফারজানা এক নজর সবকিছু দেখে চলে গেলেন। সুমনা চুপচাপ গিয়ে আলু ভাজা খেতে শুরু করলো। সামিন শুধু আটশোকে দেখছে, কিচ্ছু বলছে না। সুমনা হাতে হাতে টুকটাক কাজ করে দিল, তবে ঘুণাক্ষরও চোখ রাখেনি সামিনের চোখে। তখনকার সেই ব্যাপারটা মনে পড়তে ভীষণ লজ্জা লাগছে। সবাই ডাইনিং টেবিলে এসে বসে পড়ল। সামিন নিজের হাতে একে একে সবাইকে খেতে দিয়ে নিজেও বসে গেল। খাওয়া শেষে শাশুড়ি মায়ের কাছ থেকে বেশ প্রশংসা পেল। সবাই একদম চেটে পুটে খেয়েছে। হালকা বৃষ্টি কমতেই সামিন সানিমকে সঙ্গে নিয়ে বেরোলো। সেই ফাঁকে সুমনা মায়ের বুকে কিছুক্ষণ ঘুমিয়ে নিল। বেলা 12:24। ধোয়াতে দুটো ব্যাগ নিয়ে ঘরে ঢুকলো সামিন আর সানিম। ফারজানা অবাক হয়ে তাকিয়ে রইলেন, কারণ ব্যাগ দুটো ভর্তি বাজার ছিল। সোজা রান্নাঘরে গিয়ে হাত থেকে ব্যাগ দুটো নামিয়ে রাখতেই ফারজানা বললেন, এসব কি করেছো বাবা? এতগুলো বাজার সদাই কেন এনেছো? এগুলো আপনার ছেলে নিয়ে এলো, তার কাছে কারণ জানতে চাইতেন? না, আসলে ব্যাপারটা তা নয় বাবা। ব্যাপারটা আসলে তাই মা, আমি কখনো কিছু করতে চাইলে আপনি বাধা দিন। এতে কি বোঝা যায় না আপনি আমাকে কি হিসেবে দেখেন? আমি তোমাকে বাবা হিসেবে দেখি, তার জন্যই তোমার মেয়ের বাড়িতে এসে এসব করা। চোখে অশ্রু নিয়েও হাসলেন ফারজানা। সামিনকে জড়িয়ে ধরে আদর করে দিলেন। সকালবেলা সামিন রান্নাঘরে এসে খেয়াল করেছে সবকিছুই খুব অল্প পরিমাণে আছে। ফ্রিজও তেমন কিছু ছিল না। মাস শেষের দিকে, তাই হয়তো সব ফুরিয়ে এসেছে। সুমনাকে সঙ্গে নিয়ে দুপুরের জন্য রান্না বসালেন ফারজানা। সবজি কাটতে বসে সুমনা বলল, মা, তুমি তো বলেছিলে প্রতিদিন সকালবেলা একজন আসে এবং সারা দিন তোমার সঙ্গে থেকে সমস্ত কাজ শেষ করে সন্ধ্যায় চলে যায়, কিন্তু আজ তো তেমন কেউ এলো না। তাহলে কি তুমি মিথ্যে বলেছিলে? সুমনার চোখ থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে তিনি উত্তর দিলেন, মিথ্যা কেন বলবো? হয়তো তার কোনো সমস্যা হয়েছে তাই আসতে পারেনি। সত্যি করে বলো না মা, কি হয়েছে আমায় বলো। কিছু হয়নি, নিজের কাজ করো। করছি তো, তুমি আগে বলো। পিটানি দেবো এবার। সে না হয় দিও, কিন্তু আসল কথাটা তো বলো। মাস শেষে হাতে অল্প কিছু টাকা আসে, তা দিয়ে পুরো মাসের বাজার সদাই করতেই ফুরিয়ে যায়। যা কিছু টাকা বেঁচে যায় তা দিয়ে একজন কাজ করার জন্য মানুষ রাখা অসম্ভব। আজকাল নিজেকে একটু সুস্থ মনে হয়, তাই নিজের কাজটুকু নিজেই করে নেন তিনি। কিন্তু এই কথাটা সুমনা বা সামিন তাদের কাউকে বলা যাবে না।
ফারজানা মনে মনে কিছু একটা বানিয়ে বলার সিদ্ধান্ত নেন, কিন্তু তার আগে সুমনা চিৎকার করে ওঠে। পেছন ফিরতেই দেখতে পেলেন মেঝেতে রক্তের ফোঁটা ফোঁটা ছড়িয়ে আছে, আর সুমনা হাত ধরে লাফালাফি করছে। ফারজানা দ্রুত কাছে গিয়ে হাতটা দেখলেন বেশ খানিকটা কেটে গিয়েছে, কিছুতেই রক্ত বের হওয়া থেকে আটকানো যাচ্ছে না। মুখটা দক্ষি করে ফারজানা বললেন, 100 বার বলেছি নিজের কাজে মন দে, এত কথা বলিস না, তবুও কানে নিলি না আমার কথা। এবার ঠিক আছে তো? ঘর থেকে সামিন দৌড়ে এসে এই অবস্থা দেখে রেগে গেল। ফার্স্ট এড বক্স এনে ব্যান্ডেজ করে দিয়ে রাগান্বিত গলায় বলল, তোমাকে দিয়ে কখনোই একটা কাজ সম্পূর্ণ হয় না, সেই কিছু না কিছু গোলমাল করবেই। আচ্ছা, কিছু করার সময় মন থাকে কই তোমার, বলো তো? মন আর কোথায় থাকবে, যেখানে থাকার সেখানেই থাকে। মুখে মুখে তর্ক করার সময় হুঁশ ঠিকই থাকে, আসল কাজের সময় বেহুশ হয়ে যায়। বেশি কথা শোনাচ্ছ আমায়। কাজটাই তো করেছো তেমন। আর একটা কথা বললে কিন্তু তোমার হাতও কেটে দিব একদম। সামিন হেসে উঠল, তবে ফারজানা কথাটা একদমই স্বাভাবিকভাবে নিতে পারলেন না। তিনি প্রচণ্ড রেগে ধমক দিয়ে বললেন, সুমনা, এসব কি ধরনের কথাবার্তা? দিন দিন কি তোর বুদ্ধিশুদ্ধির লোপ পাচ্ছে? চুপসে গেল সুমনা। সামিন মুখে হাসি বজায় রেখে বলল, মজা করেছে মা। এটা মজা করে বলেছিস মেনে নিলাম, কিন্তু কাল আরও কিছু বলে বসবে। ও এখন ছোট নেই যে বুঝতে পারবে না। আর বুঝে সুঝে এসব কথা বলা বা মুখে মুখে তর্ক করা, এগুলো হলো চরম বেয়াদবি। এখনো ছোটই আছে মা। তুমি আশকারা দিও না শামিন। মুখ ভার করে চলে গেল সুমনা। ফারজানার সাথে সামনে থেকে এটা সেটা হাতের কাছে এগিয়ে দিল। দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে গ্রাম ঘুরে দেখতে বেরোল সামিন, সুমনা আর সানিম। তারা গাড়ি ছাড়াই পায়ে হেঁটে বাড়ি থেকে অনেকটা পথ এসেছে। সবে মাত্র জমিতে ধান লাগিয়েছে, চারপাশে কাদা মাটি দিয়ে ভরা। এমন এক আইল ধরে হাঁটছে তারা, বারবার পিছলে যাচ্ছে, তবুও খুব সাবধানে পা ফেলছে। সবার সামনে সুমনা, মাঝখানে সানিম, তার পেছনে সামিন। হাঁটতে হাঁটতে আইলের শেষের দিকে এসে পা পিছলে ধপাস করে পড়ে গেল সানিম। শুধু এতটুকুই নয়, সে নিজেকে বাঁচাতে সুমনাকে খামছে ধরেছিল। অতঃপর সানিম আর সুমনা কাদায় গড়াগড়ি খেচ্ছে, একেবারে কাদাময় যাকে বলে। সামিন হাসবে নাকি তাদের টেনে তুলবে বুঝতে পারছে না। জমিটা আইল থেকে খানিকটা নিচু হওয়ায় সেখানে পানি জমে রয়েছে। শুধু পানি বললে ভুল হবে, কারণ পানির সাথে কাদা কম ছিল না। সুমনার মুখ থেকে কাদা সরিয়ে সানিমের দিকে তাকিয়ে বলল, তুইও মরলি, সঙ্গে আমাকেও মারলি, এতে কি শান্তি পেলি হতভাগা বলতো? আমি কি করে জানবো তোমার গায়ে বিন্দু পরিমাণ জোর নেই? আমি তো ভেবেছিলাম তোমাকে ধরলে তুমি আমায় আটকাবে। শুধু আমি কেন, আমার বাপ দাদা চতুর্গোষ্ঠী শুদ্ধ এলেও তোকে আটকাতে পারতো না, বুঝলি? এভাবে বলতে পারলে ভাবি। তো কি করব বল, বাড়ি থেকে এত দূর এসেছি, এবার আমাকে এই অবস্থায় বাড়ি ফিরতে হবে। পথে ঘাটে মানুষজন কি ভাববে বলতো? আমাকেও তো এভাবেই যেতে হবে। তোকে তো এখানকার কেউ চেনে না বিচ্ছু। তোমার যে অবস্থা হয়েছে দেখো, তোমাকে কেউ চিনতে পারবে না। কথাটা শেষ করেই অট্ট হাসিতে মেতে উঠল তারা দুই ভাই। এদিকে সুমনা রেগে ফুলে বেলুন হয়ে যাচ্ছে। চোখ বড় বড় করে নাক ফুলিয়ে সামিনের উদ্দেশ্যে বলল, মনের মধ্যে খুব আমোদ লেগেছে তাই না? না না, তুলছি, কাদা ছোড়ো না কিন্তু। সামিন হাত বাড়িয়ে দিতেই সুমনা উঠে এলো। এবার দুজন মিলে সানিমকে টেনে তুলল। কাদামাখা গায়ে কিছু দূর হেঁটে যেতেই ছোট্ট একটা বাড়ি দেখতে পেল। সে বাড়িতে গিয়ে গায়ে কাদাগুলো ভালোভাবে ধুয়ে নিল। আজকের মতো তাদের ঘোরাঘুরি শেষ। ভেবেছিল রাতে বাড়ি ফিরবে, কিন্তু এই ঘটনার জন্য এক্ষুনি ফিরে যেতে হবে, নয়তো দুটো ঠান্ডা লেগে যাবে। সড়কে এসে দাঁড়ালেন গাড়ির জন্য। মিনিট 10 দাঁড়িয়ে থাকার পর একটা অটো এসে তাদের সামনে থামলো। চটজলদি অটোতে 3 জন চড়ে বসলো। আকাশে আজ অসংখ্য তারার মেলা বসেছে। তার মধ্যে একজন ক্রেতা হিসেবে আছেন চাঁদ মামা। আজ বোধহয় তিনি একাই সব তারা নিজের দখলে নিয়ে নেবেন। পুরো আকাশটি আজ চাঁদ তারাদের রাজত্ব। তারা আজ বুঝিয়ে দিচ্ছে তারা ব্যতীত আকাশের অন্য কোনো অংশীদার নেই। চাঁদ মামার মনটা আজ ভীষণ ফুরফুরে, কেননা তার আলোয় পুরো শহরটা আলোকিত হয়েছে। আজকাল এত বেশি লোডশেডিং হচ্ছে যা একদম অতিষ্ঠ করে তুলেছে সাধারণ মানুষদের। তবে চাঁদের আলো সঙ্গে মিনমিনিয়ে ঠান্ডা হাওয়া মানুষের মনকে প্রশান্তিতে ভরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হয়তো আজ অনেকেই ঘর থেকে বেরিয়ে কেউ বেলকনিতে এসে বা কেউ ছাদে বসে উপভোগ করছে এই চাঁদনি রাত। যদি তেমনই হয় তবে তাদের মধ্যে অন্যতম একজন সুমনা। লোডশেডিং হোক বা না হোক, তার চাঁদ মামাকে দেখতে ভীষণ রকম ভালো লাগে। সেই সঙ্গে পুচকে তারা ভাইগুলোকেও। চাঁদের আলোয় এক ধরনের মায়া আছে,
একজন রাক্ষসী ডাইনির উপরেও যদি এই আলোটা পড়ে তবে তাকেও বেশ মায়াবী লাগবে। সুমনা ফুটন্ত ফুলগুলোর দিকে ঝুঁকে আছে। তাদের স্নিগ্ধতা বাধ্য করেছে সুমনাকে ঝুঁকতে। চাঁদের আলোয় যেন ফুলের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায়। ফুলের ঘ্রাণ শুকিয়ে নিজের জায়গায় এসে বসল সে। আজ সামিনের কথা বড্ড মনে পড়ছে। আজ এই রাতে যদি সামিন তার পাশে থাকতো তাহলে এই মুহূর্তটা স্মরণীয় রয়ে যেত আজন্মকাল। চাঁদনি রাত, দুজনের হাতে হাত, কাঁধে কাঁধ, চারিদিকে ফুল, শুনশান নীরবতা, মাঝে মাঝে পথের কুকুরের ঘেউ ঘেউ ডাক, কখনো আবার আকাশ পথে উড়ে যাওয়া বিমানের শব্দ। দুজন আকাশ পানে চেয়ে একসঙ্গে বলে উঠত, এ রাত শুধু তোমার আবার। আহা, কতই না ভালো হতো যদি আজ সামিন সঙ্গে থাকতো। এত এত পূর্ণতার মধ্যেও যেন বারবার অপূর্ণতার স্বাদ পাচ্ছে সুমনা। সেদিন সুমনাদের গ্রাম থেকে ঢাকায় এসে তার 2 দিন বাদেই নিজের গন্তব্যে ফিরে যায় সামিন। আজ প্রায় 6 মাস গত হলো, তবুও তার দেখা মেলেনি। প্রতিদিন নিয়ম করে কল করলেও আজ হয়েছে তার উল্টো। সকাল থেকে একটা বারের জন্য কল করেনি। হয়তো কাজে ব্যস্ত, তবু মন মানতে চাইছে না। রাত 11:50, আর 10 মিনিট বাকি 12টা বাজতে। এত রাত হয়েছে বিন্দুমাত্র ঘুম নেই চোখে। চোখে দ্রুত ঘুম আনতে বই নিয়েও বসেছিল, কিন্তু আজ যেন তার ঘুমের কাছে বইও হার স্বীকার করল। সামিনের কথা ভাবতেই শান্ত মেজাজটা বিগড়ে গেল। তার এই সমস্ত কাজ একদমই ভালো লাগে না সুমনার। তার কাছে কি এই 1 মিনিট সময় খুব বেশি কিছু হয়ে গেল? মুখ ভার করে বসে রইল। হঠাৎই এরকম মনে হচ্ছে যে তার পেছনে কেউ চুপটি করে দাঁড়িয়ে আছে। বুকের ভিতরে ধপ করে উঠল। পেছন ফিরে তাকানোর সাহস পাচ্ছে না। তবে দেখতে হবে কি আছে পেছনে। কাবা কাবা মাথাটা পেছনের দিকে ঘোরাতে যাবে, তখনই চোখ দুটো শক্ত করে বেঁধে দেওয়া হলো। ভয়ে হাত পা হিম হয়ে এলো। হাত বাড়িয়ে বোঝার চেষ্টা করলো তার পাশে কে আছে, কিন্তু নাগাল পেল না। কিছু বুঝে উঠতে না পেরে চিৎকার করে রফিকুল্লাহ, সাজেদা, সানিম তাদের সবাইকে ডাকতে শুরু করলো। কিন্তু সেই ডাকতে তাদের কাছে পৌঁছেছে কিনা তা নিয়ে চিন্তাই সুমনা। অতিমাত্রায় উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল সে। তবে এতে তার লাভের চেয়ে অন্যজনের লাভটাই বেশি হলো। মুহূর্তের মধ্যেই সুমনাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। সবাইকে ডেকেও কারো সাহায্য না পেয়ে সুমনা চেঁচিয়ে বলল, এই যে আমাকে নিয়ে যাচ্ছিস, ভালো চাস তো ছেড়ে দে বলছি, নয়তো তোর লাশ ফেলে দেবো আমি একদম। তোর রক্ত দিয়ে হোলি খেলবো আমি, হারামির দল। এখনো সময় আছে, ছাড় আমায়, নইলে কিন্তু সত্যি খুন করে ফেলবো আমি। তুই জানিস আমার স্বামী সেনাবাহিনীতে, তা আবার উচ্চ পদে আছে। যদি আমি তাকে বলি তোর কথা, তাহলে দেখিস কি হাল করে সে তোর। ছেড়ে দে। এই সানিমের বাচ্চা, কোথায় মরে পড়ে আছিস রে তুই? এদিকে কোন বেয়াদব আমায় নিয়ে যাচ্ছে, এসে দেখ না ভাই। ও বাবা গো, কোথায় তুমি? মা, ও মা, নিয়ে গেল তো মা। এত কিছু বলেও কোনো লাভ হলো না। তবুও সুমনা থেমে নেই। সে যা পারছে তাই বলছে, কিন্তু কে শোনে কার কথা। এবার সুমনা বুঝতে পারলো তাকে নিয়ে লিফটে ওঠা হয়েছে। হাত দুটো দিয়ে লোকটার গলা থেকে মাথা পর্যন্ত বলিয়ে দেখল। কিছুটা চেনা মনে হলো, এমন পরিস্থিতিতে চিনতে সক্ষম হলো না। লোকটার মুখে মাস্ক ছিল, সেটা খামচে টেনে খুলে ছিঁড়ে ফেললো। বারবারই লোকটার কাছে নিজের জীবন ভিক্ষা চাইছে, কিন্তু তিনি না বলতে কোনো কথা, আর না আছে থেমে। চলতে চলতে এক পর্যায়ে থেমে গেল লোকটা। সুমনাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। যত্ন সহকারে চোখের বাঁধনটা খুলে দিয়ে যেন লোকটা হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। এতক্ষণ চোখ বাঁধা থাকায় সব কেমন ঝাপসা লাগছে। তার উপর চারপাশটা ঘোর অন্ধকার। কোথায় নিয়ে এসেছে বর্তমানে, ঠিক কিসের উপর দাঁড়িয়ে আছে কিছু দেখতে পাচ্ছে না সে। ভীষণ ভয় করছে। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোতে চাচ্ছে না, তবু চিৎকার করে বলে উঠল, আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমি কি ক্ষতি করেছি তোমাদের? প্লিজ যেতে দাও আমায়, আমার দম বন্ধ হয়ে আসছে। সুমনা ধপ করে বসে পড়ল। 2 চোখ দিয়ে আঝরে পানি পড়ছে। কারো পায়ের শব্দে চোখ মুখ খিচে নিল। চোখ বন্ধ করে রইল। হঠাৎই চারপাশে রং বেরঙের আলো জ্বলে উঠল। চোখ দূরে মেলতেই চরম ভাবে আশ্চর্য হলো সুমনা। চোখ কপালে উঠে যাওয়ার নেই, তার চেয়ে অবাক তার সামনে সবাইকে উপস্থিত দেখতে পেয়ে। দোয়ালে চট করে গালটা মুছে নিয়ে দাঁড়ালো। এক পলকে আশপাশে দেখল পুরো ছাদ জুড়ে ফুলের মেলা, সঙ্গে নানা রকমের বাতি, আকাশে চাঁদ তারার মেলা, আর সাথে ফুল বাতির মেলা। সব যেন স্বপ্নের মতো লাগছে। রফিকুল্লাহ, সাজেদা, ফারজানা, সানিম তারা সুমনার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কিছু বলছে না। পেছন থেকে কেউ কাঁধ স্পর্শ করতেই পেছন ফিরল সে।
কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ নিচের দিকে তাকাতেই যেটুকু অবাক হওয়ার বাকি ছিল সেটুকু সম্পূর্ণ হলো। সুমনার সামনে হাঁটু গেঁধে বসে লাল গোলাপের বড় সড়ো একটা তোড়া হাতে নিয়ে এক গাদে হেসে সামিন বলল, শুভ বিবাহ বার্ষিকী আমার আদরে বউ। সুমনা কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। ধপ করে সামিনের সামনে বসে এক হাতে ফুলের তোড়া ধরে অন্য হাতে মুখ চেপে হো হো করে কেঁদে উঠল। ওদেরকে সবাই একসঙ্গে গলা মিলিয়ে সামিন আর সুমনাকে শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে গেল তারা। কারণ এই মুহূর্তটা শুধুমাত্র তাদের দুজনের এবং ব্যক্তিগত, তাই তাদের একা ছেড়ে দেওয়াটাই ভালো। তারা যাওয়ার সময় ছাদের দরজাটা আটকে দিয়ে গেলেন। সুমনা কোলাতে না পেরে জাপটি ধরল সামিনকে। প্রিয় মানুষটাকে এক নজর দেখার তীব্র ইচ্ছে, আর সেই ইচ্ছেটা পূরণ না হয় বুকের ভিতর যে দুঃখগুলো দল পাকিয়েছিল সেটাকে সামলাতে পারল না। আজ মন থেকে সমস্ত দুঃখ কষ্ট ঝেড়ে মুছে সাফ করে দিবে। সুমনার মাথায় হাত বুলিয়ে মায়াপূর্ণ গলায় বলল, যত খুশি আজই কেঁদে নাও, কারণ আজকের পর থেকে আর কখনো কাঁদার সুযোগ দিব না তোমায়। এই মুহূর্তের পর থেকে আর কখনো তোমার মনে আমাকে দেখার বা আমার সাথে কথা বলার তীব্র ইচ্ছে জমতে দিব না। কারণ আগামীকাল থেকে আমি তোমাদের সবার সঙ্গে থেকেই অফিসে যাব এবং অফিস শেষে তোমাদের কাছে ফিরে আসব। কান্না থামিয়ে মাথা তুলে সামিনের দিকে তাকিয়ে হেসে বলল, সত্যি বলছো তুমি, নাকি সান্ত্বনা দেওয়ার জন্য এটা বানিয়ে বলে তুমি আমায়? মুচকি হেসে দু হাতে সুমনার গাল দুটো মুছিয়ে দিয়ে নিজের কপালে তার কপাল সঙ্গে মিলিয়ে ছোট্ট সুরে বলল, একদমই না। আমি জেনে বুঝে কখনোই আমার পিচ্ছুটাকে দুঃখ দিতে পারি না। বদলির জন্য আবেদন করার সময় তো তোমাকে বলেছিলাম যে কিছু মাস পরে আমি এখানে ফিরে আসব। কিন্তু গতকালও তো তুমি বলেছো তোমার আসতে দেরি হবে। তখন বলে দিলে আজ তোমায় চমকে দিতাম কি করে বলো? আমি খুব ভয় পেয়েছিলাম। মানুষ ভয় পেলে যে কত কিছু করতে পারে সেটা তোমায় না দেখলে বুঝতামই না। আমি ঘাবড়ে গিয়েছিলাম, তাই বুঝে উঠতে পারছিলাম না কি রেখে কি বলবো। ঘাবড়ে গিয়েও সাহস বেশ করা ছিল কিন্তু। হো হো করে হেসে উঠল সামিন। সুমন একটুখানি রাগ দেখিয়ে সামিনের কপাল থেকে নিজের কপাল ছড়িয়ে নিয়ে বিমুখ হয়ে বসল। সামিন তার আদরি বইয়ের রাগ ভাঙাতে পেছন থেকে জড়িয়ে ধরল। তাদের কাঁধের উপর নিজের থুতনি রেখে কোমরের কাছে দিয়ে দু হাতে ধরে বলল, রাগ করেছো? না। তাহলে ছাড়ো। কেন ছাড়বো? এখান থেকে উঠবো। এতক্ষণ ধরে সামিনের একটু খেয়াল ছিল না যে তারা নিচে বসে আছে। চট জলতে উঠে দাঁড়ালো। সুমনের হাত ধরে টেনে এক কোণায় নিয়ে গেল। ছোট্ট একটা টেবিল খুব সুন্দর করে সাজানো গোছানো, তার উপর মাঝামাঝি সাইজের একটা ফটো কেক। কেকের গায়ে সেই ছবিটা লেপ্ট রয়েছে, যেই ছবিটা বিয়ের দিন সানিম জোর করে সামিন আর সুমনাকে পাশাপাশি দাঁড় করিয়ে তুলেছিল। ছবিতে দুজন মানুষের মুখেই ভয়ঙ্কর বিরক্তির ছাপ স্পষ্ট, তবুও যেন ছবিটা দেখতে বেশ লাগছে। এই খুশিতে সানিমকে কোলে তুলে নাচতে ইচ্ছে করছে সুমনার। কেক কাটার আগে সুমনার মুখোমুখি দাঁড়িয়ে সামিন জিজ্ঞেস করল, বলো কি উপহার চাই তোমার? আজ যা চাইবে তাই দিব, এমনকি আমার এই জীবনটা সহ। সুমনা এক মুহূর্তে ভেবে মিটিমিটি হেসে বলল, চলো তাহলে তোমার জীবনটাই দিয়ে দাও। সামিন একগাল হেসে পেছন থেকে এক রিভলভার বের করে সুমনার দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে ম্যাম, এটা দিয়ে আপনার উপহার হাসিল করে নিন। সুমনা এক চিৎকারে কয়েক পা পিছিয়ে এলো। হাত থেকে ফুলের তোড়া ছিঁড়ে দিয়ে দু হাতে কান দুটো চেপে ধরে চেঁচিয়ে বলল, কি এনেছো এটা? কি হবে এটা দিয়ে? ফেলে দাও বলছি, শিগগির ফেলে দাও। আরে বাবা, ফেলে দিব কেন? তুমি তো বললে আমার জীবন নিবে, তাহলে এটা ছাড়া আর কি করে হবে? তোমাকে ওটা ফেলতে বলেছি তো আমি। কি বলছো? ফেলে দিব? তুমি জানো এটার দাম কত? সেসব জেনে আমার কাজ নেই। যে জিনিস দিয়ে মানুষের প্রাণ নেওয়া হয় সে জিনিস যতই দামি হোক না কেন তার কোনো মূল্য নেই। আরে পাগলি, আমি এটা দিয়ে কি মানুষ খুন করি নাকি? এটা আমার নিরাপত্তার জন্য সবসময় সঙ্গে রাখি। এর লাইসেন্স করা আছে, বুঝলে? বুঝেছি, ওটা তার জায়গায় রেখে দাও। আর ভুলেও আমার সামনে বের করবে না। বের করলে কি করবে? সোজা তোমার মাথায় চালিয়ে দেব। তাহলে তো বের করতেই হবে। আমি কিন্তু চলে যাব এক্ষুনি। সামিন দ্রুত রিভলভারটা পেছনে কোমরের কাছে সাথে শার্টের নিচে রেখে দিয়ে হাত দুটো উছিয়ে বলল, এই দেখনি, এবার কাছে এসো। এক পা দুপা করে এগিয়ে গিয়ে সামিনের পাশে দাঁড়ালো। পুনরায় সামিন জিজ্ঞেস করলো, বলো তোমার কি উপহার চাই? আজকের দিনে আমার কাছে সবচেয়ে বড় উপহার তুমি নিজেই, আর কিচ্ছু চাই না আমার। সুমনের কথাগুলো অবাক হয়ে শুনে পকেটে হাত ঘষে দিল। এক ডায়মন্ড রিং বের করে সুমনের হাতটা নিয়ে অনামিকার আঙুলে পরিয়ে দিয়ে তাতে ছোট্ট করে চুমু খেয়ে বলল, এবার আমার উপহার দাও।
সুখী মুখে সুমনা বলল, আসলে আমার তো মনেই ছিল না আজকের দিনের কথা, তার উপর তুমি আসবে, এটা তো ভাবাই যায় না। আচ্ছা শোনো, আমি কাল তোমার উপহার তোমায় দিয়ে দিব, ঠিক আছে? না, আমার এক্ষুনি চাই। এত রাতে কি কোনো দোকানপাট খোলা পাবে বলো তো? দোকানপাট বন্ধ থাকুক, তুমি তো আছো। আমি থাকলেই কি হবে? আমি এত সব জানি না। আচ্ছা ঘরে গিয়ে তোমার টাকা দিয়ে দিব। টাকা বা টাকায় কেনা কোনো জিনিস আমি নিব না। আশ্চর্য, এখন আমি কি করব? আচ্ছা কি চাই তুমি স্পষ্ট করে বলো তো। 2 গালে 2টা দিতে হবে। এছাড়া দুনিয়ায় আর কিছু নেই? আছে, কিন্তু ওসব ভালো না। এইসব হবে না। স্বামী নিচের দিকে ঝুঁকিয়ে নিজের গালটা সুমনের মুখের কাছে এনে বলল, সামান্য আবদার করেছি, দিয়ে দাও। তোমার গালে ছোট ছোট অনেক দাড়ি, আমার ঠোঁটে গুঁতো লাগবে তো। তাহলে ঠোঁটে দাও, সেখানে তো দাঁড়িয়ে নেই। তোমার স্বভাব ভালো না, যদি সেবারের মতো আটকে দাও কি হবে তখন? বাপ রে, একদম দম আটকে মরে যাব আমি। এবার তেমন কিছু করব না। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে দু হাতের সামিনের গাল দুটো ধরে চুমু বসিয়ে দিল। লজ্জায় রাঙা হয়ে গেছে সামিন। মিষ্টি হেসে বলল, দিয়েছে তো একটাই, তাতেই এত লজ্জা? আর যদি অন্য কিছু করতে বলি তখন কি হবে মহারানী? এত বেশি কথা বলার তো দরকার নেই। দুজনে একসঙ্গে কেকটা কেটে একে অপরকে খাইয়ে দিল। রাত 2:56। এখনো ঘরে ফেরেনি তারা। তাদের এক পাশে বসার ব্যবস্থা রয়েছে, সেখানে দুজন বসে আছে। সামিনের হাতে সুমনার হাত, একদম সুমনার ভাবনার মতন। সামিনের কাঁধে মাথা রাখাটা বড্ড ভাগ্যের ব্যাপার। কারণটা হলো সামিনের উচ্চতা। তার এই উচ্চতার জন্য সহজে কেউ তার মাথা বা কাঁধ পর্যন্ত যেতে পারে না। তবে এতে সুমনার তেমন একটা মাথা ব্যথা নেই, কেননা তার জন্য সামিনের বাহুডোরটাই যথেষ্ট। নিজের বাহুডোরে অতি যত্নে আগলে রেখেছে তার অর্ধাঙ্গিনীকে। যত রাত গভীর হচ্ছে ততই যেন চাঁদ মামা তার সর্বোচ্চ আলোটুকু ছড়িয়ে দিচ্ছে, সাথে মায়াটাও। বেশ খানিকটা সময় ধরে সামিন তাকিয়ে দেখছিল সুমনাকে। শতবার চেষ্টা করেও সে নিজের চোখকে নিয়ন্ত্রণে আনতে পারছিল না। সবশেষে সে এটাই আবিষ্কার করলো, সুমনার চোখে নেশে জাতীয় কিছু আছে। সুমনার চোখ জোড়ায় ঘুর লাগানো কোনো ব্যাপার আছে, যা চুম্বকের মতো কাছে টেনে নিতে জানে। সুমনা আকাশের দিকে তরজরে তুলে বলল, চাঁদটা ভালোভাবে লক্ষ্য করে দেখো তো, কি অদ্ভুত রকম সুন্দর লাগছে। মোটেও না। আমার ঘরের চাঁদের কাছে এই চাঁদ কিছুই না। তাদের সাথে মানুষের তুলনা দিতে নেই। কি আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না, তবে আমার পরিটার সাথে চাঁদ বলো বা ফুল কোনো কিছুই টেক্কা দিয়ে পারবে না। সুমনা মুখটা উছিয়ে সামিনের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি এত ভালো কেন বলো তো? কারণ তোমার মতো একটা ফুল আমার পাশে আছে। বুঝলাম। আচ্ছা চলো, ঘুম পাচ্ছে আমার। আর কিছুক্ষণ থাকি। তাহলে আমাকে ঘুমানোর জায়গা করে দাও। স্বামীন পা দুটো গুটিয়ে বসতেই কোলে মাথা রেখে শুয়ে পড়ল সুমনা। স্বামীন আলতোভাবে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শোনাচ্ছে। সুমনা চুপটি করে শুনছে সব, আর বিশাল আকাশের পানে চেয়ে আছে। মানুষ এতটা যত্নশীল হয় তা আগে থেকে জানা ছিল না, হয়তো কখনো ভাবতেই পারিনি। দুনিয়ায় আজও এমন কিছু মানুষ আছে যাদের মানসিকতা খুবই চমৎকার। প্রতিটা ক্ষণে ক্ষণে সামিনের ব্যবহারে মুগ্ধ করে তুলছে সুমনাকে।